মানে বাবা হওয়ার আগে আমার মৃত্যু নিয়ে কোনো চিন্তা ছিল না। বাবা হওয়ার পরে আমি বুঝছি যে মৃত্যু কত ভয়ঙ্কর। যেই দেশে আমার ছেলেটা জন্মাইছে সেই দেশে ছাত্র মারতে কোনো কিছু মানে কোনো হিসাব দিতে হয় না। আপনি একটা জিনিস হিসাব করে দেখেন, আই এম সরি, আমি কিন্তু মারা যাইনি। আনাস মারা গেছে, যে লিখে মানে চিঠি লিখে বেরিয়েছে যে সমস্ত কিছুর জন্য ক্ষমা চাই। আমরা বক্তৃতায় বলছি, আমরা সভা সমাবেশে বলছি যে প্রয়োজনে জীবন দিব, কিন্তু দেখেন আমি কিন্তু জীবন দিতে পারি নাই। কিন্তু আনাস যেই দিন বেরিয়েছে সেই দিন সে জীবন দিছে। তার মানে কি, ওর বেরোনোটা অনেস্টলি ছিল। আমি জানি যে কেমন করে কায়দা করে বাইচা থাকতে হয়, আমি জানি কোন জায়গায় পর্যন্ত গেলে পুলিশ আমারে মারতে পারবে না। কিন্তু আনাসরা যারা ওই দিন নামছিল, যারা জুলাইয়ে নামছিল, ওরা বাঁচার জন্য নামে নাই, ওরা নামছিল মুক্তির জন্য, ওরা নামছিল জীবন দিয়ে হইলেও এই বৈষম্য থেকে আমাদের বেরোতে হবে। তখন ব্র্যাক ইউনিভার্সিটি, যাদেরকে আমরা সারা জীবন মাম্মি ড্যাডির বাচ্চা বলে, ফার্মের মুরগি বলে ইগনোর করে গেছি, সেই বাচ্চাগুলো সেদিন দেখাই দিছে যে দেখো দেশের জন্য কেমনি জীবন দিতে হয়। 10 বছর পরে 15 বছর পরে যদি আমার ছেলেটাকে গুলি করে মেরে ফেলে, এই শেখ হাসিনা যদি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকে, আমার ছেলে যদি কোনো কিছু দাবি নিয়ে রাস্তায় নামে, আমি স্রেফ রাস্তায় দাঁড়াইছিলাম, আমি শুধু মানুষ দেখছি, আমি শুধু সাহস দেখছি, আমি শুধু শক্তি দেখছি, আমি শুধু সম্ভাবনা দেখছি। জেনজি ফার্মের মুরগি বাচ্চা, এই জেনারেশন ফেসবুক ছাড়া কিচ্ছু বলতে না। আমি খালি দেখছি যে আমি যাদের উপরে সবচেয়ে বড় অনাস্থা প্রকাশ করছিলাম, ওরা আমার শিখাইছে যে আরিফ নূর, তুমি 22 বছর ধরে শুধু কাপুরুষতা করছো, কিন্তু তোর আগে আপনি রক্তের লহর দেখতেছেন, কিন্তু যখন 300 500 700 করে 1400 মরতেছে, তখন আপনি রক্ত দেখতেছেন না, তখন আপনি জঙ্গি দেখতেছেন, তখন আপনি জামাত দেখতেছেন, তখন আপনি দেখতেছেন আমেরিকার ডলার দেখতেছেন। আর আপনি যে ওই যে কাপড় এরকম উঁচা কইরা কোনাকুনি দৌড় দিয়েছিলেন জো বাইডেনের পিছনে, আপনার মনে নাই? আপনি দেখেন নাই ওইটা? আপনারা দেখেন নাই ওইটা যে কেমনে দৌড়াইতেছিল একটু জো বাইডেনের পাশে যাওয়ার জন্য, আমেরিকার প্রধান প্রেসিডেন্টের পাশে যাওয়ার জন্য? তাহলে আপনি আমেরিকার প্রেসিডেন্টের কাছে গেলে সমস্যা না। ইউনূস যেটা করছে একটা পাপিষ্ট লোক, যে আপনি আপনার সরকারের হুকুম পালন করতেছেন করেন, কিন্তু আমার সন্তান মরতেছে রাস্তায়, আমি একটু কান্না করার অধিকার পাবো না? আমি একটা মিছিল করার অধিকার নাই? আমার একটা গান গাওয়ার অধিকার আপনি দিবেন না? আপনার যেই সরকার কারফিউ জারি করছে, আপনার যা বলতেছে আপনি তা করেন। আর আমার বিশ্বাস বলতেছে যে আমার সন্তান মরতেছে, আমাকে এখন রাস্তায় নামতে হবে, আমার এখন গান গাইতে হবে, আমার একটু কান্না করতে হবে, আমার আত্মনাদ করতে হবে। আমি এটা করব, আপনার যা খুশি করেন করবো। তারপরে দ্রোহযাত্রা তো আপনার ইতিহাস জানেন যে বাংলাদেশে সাংস্কৃতিক অঙ্গনের এত বড় মিছিল আমি জানি না, আমার জীবন দশায় তো আমি দেখি না। দর্শক, ঢাকা পেপারসের বিশেষ পডকাস্ট সিরিজে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন এই জুলাই জুড়েই আমরা আসলে একটা খুব এক্সক্লুসিভ আলাপের ভিতর দিয়ে যাচ্ছি। আমরা জুলাই অভ্যুত্থানের বিভিন্ন ইভেন্টগুলো নিয়ে আলাদা আলাদা করে আলাপ করছি। আজকের আলাপে আমাদের সাথে আছেন খুব বিশেষ একজন অতিথি, আমাদের সাথে আছেন উদীচীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ নূর ভাই। আপনাকে শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা আপনাকেও। আপনার সাথে আসলে আজকের আলাপটা অনেকগুলা জিনিস নিয়ে আমি করতে চাই। একটা বিষয় তো হচ্ছে যে কি ধরেন জুলাই অভ্যুত্থানে আমাদের যে পজিশনটা, এটাতে আপনার আমার জার্নির আবার এক ধরনের একটা কোহেরেন্স আছে, যে আমরা আসলে বহু বছর ধরে একসাথে আছি। আমার এখনো মনে আছে যে আপনি যখন 2013 সালের পরে আক্রান্ত হলেন, তারপরে সেই সময়গুলো আমার খুব ভালো করে মনে পড়ে। তো যাই হোক, আমরা একটু জুলাইতে আসব, এবং জুলাইতে আসার ক্ষেত্রে আমি আসলে ওই জায়গাটা থেকে শুরুতে একটু জানতে চাইবো যে জুলাই অভ্যুত্থান আপনাকে আসলে কিভাবে নাড়া দিল,
কেন মনে করলেন যে জুলাইয়ের সাথে আপনার আসলে যুক্ত না হলেই হচ্ছে না? বাংলাদেশে তো আরো শিল্পী সাহিত্যিকরা ছিলেন যাদের অনেকেই আমরা জুলাইতে এখনো পর্যন্ত একটা পজিশনে দেখতে পাই না। সব মিলে আসলে জুলাই কেন গুরুত্বপূর্ণ? আচ্ছা, এটা অনেক বড় প্রশ্ন আসলে। জুলাই কেন গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা আর উত্তর দেওয়াটা আমার জন্য একটু টাফ। কিন্তু আমি ব্যক্তিগত জায়গা থেকে যদি বলি যে জুলাইটা হইছে আমাদের, আমি ব্যক্তিগতভাবে যেটুকু রাজনীতি বুঝি বা যেটুকু সংস্কৃতি বুঝি সেই জায়গা থেকে যদি বলি, একটা মর্যাদার লড়াই ছিল জুলাই। মানে মর্যাদার লড়াই কি আপনার মনে আছে কি না, যখন এই দেশের মানুষ মাংস খাইতে পায় না, তখন মানুষে ওই দেশের প্রধানমন্ত্রী, যার দায়িত্ব মানুষকে অন্তত 2 বেলা 2 মুঠো খাওয়ার বন্দোবস্ত করা দরকার, সে তখন তারে কাঁঠাল দিয়ে মাংসের স্বাদ ভোলার জন্য গল্প দেয়। যখন কেউ বেগুনি খাইতে পায় না, বেগুন কিনে বেগুনি খাইতে পারে না, তখন তারে বলে আপনার বেগুনি খাইতে হবে কেন, আপনি কুমড়া দিয়ে বেগুনি খাবেন। যখন সে পেঁয়াজ কিনতে পারে না 400-500 টাকা কেজি, তখন তারে বলে যে আপনার পেঁয়াজ খাইতে হবে কেন, পেঁয়াজ ছাড়া তো আমিও খাই। মানে উনি দায়িত্ব না নিয়ে বরঞ্চ তার সাথে স্যাটায়ার করে, তার সাথে মানে মস্কারা করে জাতির সাথে। আপনার মনে আছে কিনা, ধরেন উত্তরটা লম্বা হবে, তারপর আমি বলি যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আপনার বিরোধিতা করতেছি যে এটা প্রকৃতির জন্য ক্ষতিকর। ক্ষতিকর কি না, ধরেন আমি ভুল ব্যবস্থা নিছি, তাতে আপনার কি? আপনি তো আমারে বুঝাবেন যে এটা ভুল হচ্ছে এই এই যুক্তিতে, এই এই পয়েন্টে। কিন্তু সে আমারে বলতেছে কি, আপনার মনে আছে কিনা, যে এত কথা বলেন তাহলে কিন্তু কারেন্ট বন্ধ করে দিব, কারেন্ট বন্ধ করে দিব, তখন বুঝবেন। মানে আপনি একটা প্রধানমন্ত্রী কি বলতে পারে, ধরেন আমি একটা গণতান্ত্রিক দেশের নাগরিক, আমি বলতে পারি যে আপনার এই সিদ্ধান্তটা ভুল, এটা তো আমার রাইটস। আপনি আমার যুক্তি দিয়ে বুঝাবেন যে কেন ভুল, আপনি আমার সাথে মস্কারা করেন যে এটা ইয়ে। তারপরে ধরেন 14, 18, 24 আপনি অ্যাজ এ নাগরিক আপনি একটা ভোট দিতে যাবেন, আপনি সকালবেলা গিয়ে শুনলেন যে আপনার ভোটটা হয়ে গেছে, আপনি বাসায় চলে যান। কিন্তু আপনার ভোট দিয়ে উনি প্রধানমন্ত্রী হয়ে বসে আপনার সাথে টেলিভিশনে বসে এই ধরনের মস্কারা করতেছে। তো ওই লোকটার কাছে নাগরিকের মর্যাদা আসলে কি? একটা চা শ্রমিক বিশাল একটা আন্দোলন গড়ে নিয়ে আইসা যখন তার পর্যন্ত পৌঁছায়, তখন সে 20 টাকা বাড়াই দিয়ে ওই পুরো আন্দোলনটার উপরে পানি ঢেলে দেয়, বা ওই পুরো একটা জনগোষ্ঠীর উপরে কি পরিমাণের মানে মানে এটারে একটা আন্দোলন নির্মাণ করতে তার একটা জীবন চলে যায় কোনো কোনো মানুষের। 150 টাকা মজুরিতে যেই শ্রমিকটা কাজ করে, সে প্রধানমন্ত্রী পর্যন্ত যখন যায়, সেইটারে কেমনে কেমনে করে জানি ওই যে স্বর্ণের চুরি টুরি দেখায়া কি কি করে আপনার 20 টাকা বাড়াইতে দেয়া, ওর আন্দোলনটার উপরে পানি ঢেলে দিয়ে দেয়। আপনি মানে শুধুমাত্র একটা সেক্টর দেখলে হবে না, কিন্তু আপনি পাঠ্যপুস্তকের যখন আপনি ইয়ে করেন, মানে কি বলে প্রগতিশীল লেখার 22 জন লেখকের লেখা যখন বাদ দিয়ে দেন, যখন আপনি সেটা নিয়ে আন্দোলন করেন, তখন তিনি প্রেস ক্লাবে বসে বলে যে এইগুলা যারা করে তার হচ্ছে পারভার্টেড। মানে যেই তার বিরুদ্ধে তার সিদ্ধান্তের কোনো বাইরে যায়, তাহলে আপনি পুরোটার যদি আমি বলে শেষ করতে পারবো না, এরকম অসংখ্য ঘটনা আছে যে সে এই দেশের মানুষের সাথে কি পরিমাণের ইয়ে করে, মানে মানুষকে কি পরিমাণের নেগলেক্ট করে। তো আমার কাছে মনে হয়েছে যে গত 16 বছর 17 বছর ধরে আমি যতটুকু বুঝি আর কি, যে এই মানুষটার কাছে মানুষের কোনো মূল্য নেই, যার কারণে সে, আমরা নানান সময় তো তার বিরোধিতা করে আসছি নানানভাবে, কিন্তু জুলাইতে এসে যখন ছাত্রদের এই যে মর্যাদার অধিকার, ও যখন বলছে যে বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই, যে এই বৈষম্য কোটা আন্দোলন এটা খুবই ছোট একটা ইস্যু, কিন্তু এখন এটা নিয়ে অনেকে বলে যে এইটা দিয়ে সরকার পতন, এটা একটা পিছনে মাস্টার প্ল্যান ছিল। কার মাস্টার প্ল্যান ছিল আমি সেটা জানি না, কিন্তু যেই ছেলেটা নামছে ও কোটার জন্য নামছে, ওর পিছনে ওর মাস্টার প্ল্যান থাকলে ওইটা ওর দায়িত্ব, আমার দায়িত্ব না তো। আর আমি দেখছি যে এই ভদ্রমহিলা আমার যে কোনো আলাপের পিছনে সে একটা নোংরা কথা বলে দেয়, আমার ওইখানে মর্যাদার অধিকারের কথা আসছে। তারপরে জুলাইতে এসে যেটা হয়েছে, ধরেন আমি জুলাইতে 1, 2, 3, 4, 5 তারিখ পর্যন্ত আমার কোনো এটা নিয়ে খুব একটা মানে আমি বিষয়টা আচ্ছা ঠিক আছে ছাত্রদের একটা আন্দোলন, কিন্তু যখন আবু সাঈদের মতো একটা মানুষকে 2 হাত প্রসারিত করে যখন একটা মানুষ দাঁড়াইছে, আপনারা তার নাম দিয়েছেন যে ও জামাত শিবির করে। তা আপনি বললেন ও জামাত শিবির করে, আর জামাত শিবির যদিও করে তাইলে আপনি ওরে ওপেন ফায়ার করে মেরে দিতে পারেন? বিশ্বজিৎ রে আপনারা জামাত শিবির ট্যাগ দিয়ে আপনি জাস্ট পিটায় মেরে ফেললেন, কোনো বিচার হইল না। ফাহাদ রে আপনারা মাইরা তারপরে বলতেছেন ও শিবির করতে, ও জঙ্গি ছিল। মানে মারার পরে আপনি তারে ট্যাগ দিচ্ছেন। আপনি যদি মনে করেন জঙ্গি, তাইলে ওর বিচারের আয়তায় আনেন, তারে ইয়ে করেন, তারে প্রমাণ করেন। জঙ্গি হইলেও তো ওর
বাংলাদেশে এক্সিস্ট যেই আইন আছে সেটা দিয়ে আপনি বিচার করবেন, হত্যাযোগ্য করে ফেলতেছেন একটা মানুষকে। তো আবু সাইদকে যখন হত্যা করা হলো, তারপরে আমার কাছে জুলাই, আমি 16 তারিখ থেকে আমার মনে আছে যে আমি একদম র্যান্ডম আমি রাস্তায় ছিলাম। এখন বলতে পারেন যে রাস্তায় থেকে কি করছেন, আমি কিচ্ছু করিনি, কিন্তু আমার শুধু মনে হয়েছে যে এই মানুষটা পুরো, তার কাছে মানুষ বলে কোনো বিষয় না, তার মধ্যে একটাই লক্ষ্য, শুধুমাত্র ক্ষমতা। এই ক্ষমতার আমার উদ্দেশ্য ছিল যে এই ছাত্ররা এটা নামছে, আমি আমার সর্বোচ্চ ঘৃণাটা, সর্বোচ্চ প্রতিবাদটা আমি জুলাইতে জানাবো, এইটাই ছিল আমার উদ্দেশ্য। আমি ভাই একটু এই আপনাকে আমরা যেই ঘটনাটাকে কেন্দ্র কইরা আজকের এখানে বসা, সেটা হচ্ছে যে কি এই গানের মিছিল, যে গানের মিছিলটা আপনারা করলেন কারফিউ ভেঙে। দেখেন এইটা আসলে ধরেন মানে ইতিহাসের কিছু মোমেন্ট থাকে না, যেটা আমরা ধরেন অনেকবার চর্চা করি। ধরেন 52-এর ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনে তো আসলে কয়জন মারা গেল ওটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে কি একটা কারফিউ ছিল এবং সেইটাকে ভেঙে একটা মিছিল হইলো, সেখানে পুলিশ গুলি করলো। মানে বাংলাদেশের এই ধরেন 60-70 বছরের ইতিহাসে তো এরকম কয়েকবার ঘটছে। 69-এ আমরা দেখছি, 90-তে দেখছি, ট্রাক তুলে দেওয়া হয়েছে ছাত্রদের উপরে। এখন আমাদের এখানে জুলাইতে আমরা যেই ধরনের প্রাণহানি দেখছি, আপনি যেটা বলতেছিলেন না, 16-17 জুলাইয়ের পর থেকে ডেলিভারেটলি কিলিং এর সংখ্যা বাড়তে থাকলো। এবং একসময় তো পত্রিকাগুলোতে, আমরা পত্রিকা ছাড়ার কিছু ছিল, ইন্টারনেট বন্ধ ছিল, প্রথম আলোতে আমরা দেখলাম 100 ছাড়াই গেছে এই মানুষ কিলিং এর ঘটনা, 200 ছাড়া যাচ্ছে, 300 ছাড়া যাচ্ছে। মানে নাম্বার কোনো ঘটনাই না, যেভাবে মারা হচ্ছে, আপনার মনে আছে কিনা যে একটা ছেলেকে কার্নিশের ভিতরে গিয়ে গুলি করে করে ওটা বাঁচার জন্য একটা রডের উপরে ঝুলেছিল আপনি, মানে এরকম যখন একটা পরিস্থিতি। এবং আমরা আসলে শিল্পীদের আলাপটাতে আসবো, কিন্তু তার আগে আমি বুঝতে চাই যে এই সময়টাতে আপনারা কিভাবে সাহস করলেন যে একটা মিছিল নিয়ে কারফিউ ভেঙে যাওয়া, যেখানে মানে মৃত্যু অনেকটাই নিশ্চিত। এই জায়গাটা বলতে গেলে না, আমার একটা 5 বছরের ছেলে আছে, আমার মানে বাবা হওয়ার আগে আমার মৃত্যু নিয়ে কোনো চিন্তা ছিল না। বাবা হওয়ার পরে আমি বুঝছি যে মৃত্যু কত ভয়ঙ্কর। আমার ছোটবেলা বাবা মারা গেছে, আমি ওই সময় বাবা হারানোর কষ্টটা আমি পাইছি, কিন্তু 16 তারিখ থেকে দেখতেছি যে আমি তো স্বপ্ন দেখি আমার ছেলেটা একদিন স্কুলে যাবে, কলেজে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে। আমি দেখতেছি যেই দেশে আমার ছেলেটা জন্মাইছে সেই দেশে ছাত্র মারতে কোনো কিছু, মানে কোনো হিসাব দিতে হয় না। আপনি বলে ফেললেন না যে 100, 150, 200, 300, মানে 18 তারিখের মধ্যে কিন্তু প্রায় আমরা 250-300-র মতো নাম্বার পেয়ে গেলাম। চোখের সামনে দিয়ে লাশ। আমি বললাম না যে আমি তো রাস্তায় কিছু করি নাই, আমি শুধু রাস্তায় ছিলাম। আপনি একটা জিনিস হিসাব করে দেখেন, আই এম সরি, একটা জিনিস একটু হিসাব করে দেখেন যে আমি কিন্তু মারা যাইনি। আনাস মারা গেছে, যে লিখে মানে চিঠি লিখে বেরিয়েছে যে সমস্ত কিছুর জন্য ক্ষমা চাই। আমরা বক্তৃতায় বলছি, আমরা সভা সমাবেশে বলছি যে প্রয়োজনে জীবন দিব, কিন্তু দেখেন আমি কিন্তু জীবন দিতে পারি নাই। কিন্তু আনাস যেই দিন বেরিয়েছে সেই দিনই সে জীবন দিছে। তার মানে কি, ওর বেরোনোটা অনেস্টলি ছিল। আমি জানি যে কেমন করে কায়দা করে বাইচা থাকতে হয়, আমি জানি কোন জায়গায় পর্যন্ত গেলে পুলিশ আমারে মারতে পারবে না। কিন্তু আনাসরা যারা ওই দিন নামছিল, যারা জুলাইয়ে নামছিল, ওরা বাঁচার জন্য নামে নাই, ওরা নামছিল মুক্তির জন্য, ওরা নামছিল জীবন দিয়ে হইলেও এই বৈষম্য থেকে আমাদের বেরোতে হবে। তো যার কারণে বলতেছেন না যে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ যখন কারফিউ জারি হয়ে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় যখন বন্ধ হয়ে গেল, তখন ব্র্যাক ইউনিভার্সিটি, যাদেরকে আমরা সারা জীবন মাম্মি ড্যাডির বাচ্চা বলে, ফার্মের মুরগি বলে ইগনোর করে গেছি, সেই বাচ্চাগুলো সেদিন দেখাই দিছে যে দেখো দেশের জন্য কেমনে জীবন দিতে হয়, কেমনে
একেবারে মুরগির বাচ্চার মতো পুলিশের সামনে গিয়ে ঝাঁপায় পড়তেছে। টিয়ার শেল ওর কাছে মনে হচ্ছে যে এটা পপকর্ন, ওটা লাথি মেরাও আবার পুলিশের কাছে পাঠাই দিচ্ছে। ব্র্যাকের দরজার ভেতর দিয়ে পাইপ ঢুকাই, মানে ইয়েটা নল ঢুকাই দিয়ে টিয়ার শেল মেরে দিচ্ছে, আর ওইখান থেকে ওটা চান্স পাইলে আবার বেরিয়ে যাচ্ছে। তো এইটা দেখে এখন আপনি যদি শিল্পী দাবি করেন নিজেরে, আমার প্রায় 22-23 বছর ধরে আমি নিজেরে শিল্পী দাবি করি, ক্লেম করি আমি আমার নামে যে আমি শিল্পী। আমি গান গাই, আমি নাটক করি, আমি আবৃত্তি করি, আমি সত্যেন সেনের একটা গান গাই। আমরা মানুষের কাছে পেয়েছি যে বাণী, তাই দিয়ে রচি গান, মানুষের লাগি ঢেলে দিয়ে যাব মানুষের দেয়া প্রাণ। আমি 22-25 বছর ধরে খালি গান গায়ে গেছি, প্রাণ দেয়া, ওই যে মানুষের লেগে যে প্রাণটা ঢাইলা দিব সেই সুযোগটা আমি পাইনি। মানে সুযোগ পাইছি, মানে আমি যে এই পরিমাণের কাপুরুষ আমি জানি কোনখান থেকে ঠিক ব্যাক করে চলে আসতে হয়। কিন্তু আমি দেখছি যে এই গানটা জীবনে শোনে নাই, ও জানে যে কেমনি গিয়ে জীবনটা দিয়া ঠিক দেশের জন্য কাজটা করে চলে আসতে হয়, কেমনে শহীদ হইতে ও জানে। আমি দেখছি শাহবাগ দিয়ে যে লাশ যাইতেছে, তাজা রক্ত পড়তেছে, গরম রক্ত। আমি মানে আমার চোখ যদি আরেকটু ভালো হইতো আমি বোধহয় ওই রক্তের মধ্যে থেকে ধোঁয়া উঠতেছে না এইটা দেখতে পাইতাম। তো এত কিছু দেখার পরে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ আমি খালি ভাবছি কি করব আমরা। আর প্রতি রাত্রে কান্না করছি, একটা রাত কান্না ছাড়া ঘুমাইতে পারি নাই। মানে আমি দেখি যে 1 ঘন্টা চোখ বন্ধ করে রাখছি, 1 ঘন্টা পরে উঠে ঘড়ি দেখি যে 1 ঘন্টা চলে গেছে, আমি ঘুমাইতে পারতেছি না, আমার শুধু চোখ দিয়ে পানি পড়ে। আর যদি একটু ফেসবুকে ঢুকি আর দেখি লাশের ছবি আর ভিডিও। নারায়ণগঞ্জে একটা ভিডিও দেখলাম, ওর মা ওর বাচ্চাটারে আদর করে দিচ্ছে যে আমার পাখিটা জান্নাতে চলে গেছে। আর আমি আমার ছেলের কথাটা ভাবতাম তখন, যে আমার ছেলেটা যদি কালকে সকালে শুনে যে আমি নাই, এই জন্য বলে রাতের বেলা নিয়ত করতাম সকালে বেরোবো না। আবার সকালে উঠে মনে করি আমি যদি আজকে ঘরে বসে থাকি, 10 বছর পরে 15 বছর পরে যদি আমার ছেলেটারে গুলি করে মেরে ফেলে, এই শেখ হাসিনা যদি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকে, আমার ছেলে যদি কোনো কিছু দাবি নিয়ে রাস্তায় নামে, আইদারও কাপুরুষ হয়ে ঘরে বসে থাকবে, কিছু নিয়ে নামবে না, আর যদি নামে তাহলে এইভাবে গুলি করে মারতে পারবে। তাহলে এজ এ পিতা আমার দায় হয়ে গেছিল, শিল্পীর চেয়ে আমি তখন বড় পিতা হয়ে গেছিলাম, যে আমার লাশের বিনিময়ে হইলেও আমাকে এই বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়াইতে হবে, নামাইতে হবে। এইটা আমি মনে করছিলাম বলে আমি সেদিন রাস্তায় নামতে পারছিলাম প্রতিদিন একবার করে। আমি কিচ্ছু করতে পারি, আমি একটা পুলিশে থাপ্পড় দেই নাই, কোনো একটা গাড়িতে ঢিল মারি নাই, আমি স্রেফ রাস্তায় দাঁড়াইছিলাম। আমি শুধু মানুষ দেখছি, আমি শুধু সাহস দেখছি, আমি শুধু শক্তি দেখছি, আমি শুধু সম্ভাবনা দেখছি। জেনজি ফার্মের মুরগি বাচ্চা, এই জেনারেশন ফেসবুক ছাড়া কিচ্ছু বলতে না। আমি খালি দেখছি যে আমি যাদের উপরে সবচেয়ে বড় অনাস্থা প্রকাশ করছিলাম, ওরা আমারে শিখাইছে যে আরিফ নূর, তুমি 22 বছর ধরে শুধু কাপুরুষতা করছো, 22 বছর ধরে তুমি খালি নিজের সাথে অসততা করছো, 22 বছর শুধু তোতা পাখির মতো গান গাইছো, তুমি জানো না কেমনি জীবন দিতে হয়, তুমি জানো না দেশের জন্য কেমনে রাস্তায় নামতে হয়। আমার সারাক্ষণ এই গিল্টি ফিলিংস এর মধ্যে রাখছে। আই এম সরি, এটা আমার মানে আমি আমার পুরো জীবন রে ওরা মানে এক লহমায় উল্টাই দিছে আমার বিশ্বাস রে, আমি যার কারণে আমি রাস্তায় নামতে পারছি। তাইলে ভাই এই যে ধরেন এই পরিস্থিতি এবং এইখানে ধরেন আপনার যে আবেগ আমরা দেখতেছি, এবং অনেকেরই এই ধরনের একটা এরকম একটা ইয়ার ভিতরে ছিল তারা, কিন্তু এইটার মধ্যেও আবার আমরা দেখুন শিল্পীদেরকে দেখি, সাংবাদিকদেরকে দেখি, তাদের ভিতরে আবার একটা অংশ কিন্তু এই তাবেদারিটাই করে গেছে সরকারকে। এবং এই জুলাইয়ের পরে অন্যতম ট্যাগিং এর শিকার মানুষটা তো আপনি, যে মানে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে গেলে কি পরিমাণ গালিগালাজের শিকার হন, যে জুলাইতে গেলেন, জঙ্গিদের সমর্থন দিলেন, দেশটা ইসলামিস্ট হয়ে গেল, এবং আপনি প্রগতিশীল মানুষ সেটা হয়েও আপনি এরকম কিভাবে এটাতে দিলেন, আপনি আসলে মার্কিন ডলার খোর ইত্যাদি হোয়াট নট। তো এই যে কিছু মানুষ
তারাও তো আবার আমাদেরই বন্ধু, আমাদেরই সমাজের লোক, তাদেরকে কেন নাড়া দিল না জুলাই? মানে নাড়া, আমার কথা হচ্ছে কি যে আপনি যদি নিজেকে মানুষ বলেন, প্রগতিশীল বলেন, মানে প্রগতিশীলতা মানে কি? মানে একটা মানুষের দেখলেই আপনি প্রথমে তার ধর্ম পরিচয়টাকে আপনি বড় করে দেখেন, সে আসলে ধর্ম বিশ্বাস করে না ধর্ম বিশ্বাস করে না, সে আসলে আস্তিক না নাস্তিক। মানে আপনি প্রগতিশীল নিজের দাবি করেন, কিন্তু আপনি প্রথমে ওরে একটা, মানে প্রগতিশীল মানে কি? আপনি সমস্ত কিছুকে যে ওন করতে পারে, সমস্ত কিছুকে যে ধারণ করতে পারে, গতকালকের চিন্তাকে যে আজকের চিন্তা দিয়ে ডিবেট করতে পারে, তারই তো প্রগতিশীল বলে। কিন্তু আপনি ধরে নিছেন যেই লোকটা নামাজ পড়ে সে বোধহয় জঙ্গি, আপনি ধরে নিছেন যেই লোকটা পূজা করে পুরোহিত সে আসলে মৌলবাদী। এই যে আপনার এই চিন্তা 10 বছর আগে, 20 বছর আগে, 50 বছর আগে আপনি একবার শিখছেন, আপনি প্রশ্ন করেন না যে একটা মাওলানাও প্রগতিশীল হইতে পারে, একটা মন্দিরের পুরোহিত কিংবা একটা চার্চের ফাদারও প্রগতিশীল হইতে পারে, সে তার ধর্মচর্চা, তার বিশ্বাসের মধ্যে দিয়ে অন্য সমস্ত কিছুকে ওন করতে পারে। এইটা তো সবচেয়ে বড় মৌলবাদিতা। আর কথা হচ্ছে গণতন্ত্রকে যদি আপনি বিশ্বাস করেন, আমার সাথে ওই যে যেই লোকটা আমার গালি দেয় না, আমি ওর এখন পাল্টা আগে হইলে গালি দিয়ে দিতাম, কিন্তু আমি যখন গণতন্ত্র নিয়ে আমি যতটুকু বুঝতে শিখতেছি, আমি বলতেছি যে এটা তোর মত। ও আমারে বলে যে ভাবে যে আমি জঙ্গি, পাবো তুমি, কারণ ও আমারে জঙ্গি ভাবে, আর আমি ওরে পাল্টা বলে আমি জঙ্গি না তুমি জঙ্গি। মানে এইটা তো গণতন্ত্র হইল না। আমি পারতপক্ষে হয়তো ওর উত্তর দেই না, আর যদি কোনো উত্তর আমি যদি মনে করি যে ও বুঝবে, তাইলে আমি ওর উত্তর দেওয়ার চেষ্টা করি। কিন্তু ওই যে আপনি বললেন না যে আমাদের সাথে আমাদের আশেপাশের অনেক মানুষ তো মানে এই জুলাইটাকে নিতে পারে নাই বা ওন করতে পারে নাই, সেইটা হয়েছে কি অন্যতম একটা কারণ হচ্ছে এই প্রগতিশীলতা কিংবা আধুনিকতা কিংবা এইটা কিছুই না, হয়েছে কি এক্সিস্টিং একটা সুবিধাবাদ আছে না। ধরেন আমারে যদি আওয়ামী লীগ সরকার যদি আমারে ওরকম একটা সুবিধা দিত যে ওর কাছ থেকে আমি ব্যবসা পাচ্ছি, ওর কাছ থেকে আমি একটা ফ্ল্যাট নিছি, ওর কাছ থেকে ওর 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 নানান ফন্দি ফিকিরের মধ্যে থেকে আমি একটা বাড়ি করে ফেলছি, গাড়ি করে ফেলছি, তা আমি চিন্তা করবো যে আমার বাড়ি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, এখন যদি শেখ হাসিনার জায়গা, তাহলে তো আমার এই দুর্নীতিটা সামনে চলে আসতে পারে। আমি তো ওই যে টিএসসিতে আর গান গাইতে পারবো না, আমি তো শাহবাগে গিয়ে আমি তো আর ওই যে যেই প্রাইডটা নিয়ে দাঁড়ায় থাকতাম ওই দাঁড়ায় থাকতে পারবো না। এই যে এত কিছু এক এক নিঃশ্বাসে উল্টে যাবে, এই যে সুবিধাবাদ আমার যে পায়া বসছে না, শিল্পীদেরকে যদি সুবিধাবাদ পায়া বসে তাহলে তো বিপদ। ধরেন আমি নাম বলি কামাল পাশা, তো 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে তো নিশ্চয়ই তার একটা মানে অসাধারণ ভূমিকা আছে, কিন্তু এই সময়ে এসে সে যেই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছে তেমনই একটা স্বৈরাচারের বিরুদ্ধে সে যাইতে পারে নাই কেন? কারণ এরশাদের হয়তো সে সুবিধাটা পায় নাই, কিন্তু এরশাদের বিরোধিতা করে আওয়ামী লীগের যে সুবিধাটা সে পাইছে, সেই সুবিধাটা এখন তো তার পক্ষে নতুন করে কোনো আন্দোলনে অংশগ্রহণ করার সুযোগ নেই। এই মানে কামাল পাশা আমার উপরে খেপবে হয়তো, তো এমনি আমাদের গালিগালাজ করে করুক, যাই হোক, আমি ওই যে 90-এর পার্টি তারে আমি রেসপেক্ট করি, কিন্তু 24-এ সে নিজের হালনাগাদ করতে পারে নাই বলে তার উপরে আমার না, এখানে শুধু মানে আপনি এই নাম উল্লেখ করাতে আমার জন্য একটা সুবিধা হলো এই জিনিসটা। ধরেন আমরা যে দুইজন এখানে বসে আছি, আমরা তো খুব একটা রেয়ারেস্ট ক্রিচার, যারা আমরা 13তেও খুব সক্রিয় ছিলাম, আমরা 24-এও খুব সক্রিয় আছি। কিন্তু এই যে ধরেন সোসাইটিতে যখন মানুষ রিড করতে যায়, তখন শাহবাগ আন্দোলনের সাথে জড়িত অনেককেই কিন্তু আমরা আবার 24-এর ক্ষেত্রে খুব সক্রিয় দেখতে পাই না। সেইটা যে কামাল পাশা এখানে একটা নাম, আমরা ইমরান ভাইয়ের নামও বলতে পারি, আমরা আমাদের আকরাম ভাইয়ের নাম বলতে পারি, অনেকগুলো নামে আমরা বলতে পারি, যাদেরকে আমরা একটা যুদ্ধাপরাধীর বিচারের মধ্যে একটা বড় বিষয়, এবং সেখানেও লক্ষ লক্ষ মানুষের সমাগম, সেই আন্দোলনে খুব ভাইব্রেন্ট দেখতে পাই। এবং সেখানেও আমরা অনেক রকম দমন পীড়নের ঘটনা, ব্লগার কিলিং এর ঘটনা, এগুলো তো আমরা দেখছি। কিন্তু পরবর্তী সময়ে শেখ হাসিনার পুরো রেজিম ধরেই তো এই ঘটনাগুলো ঘটলো, পরবর্তী সময়ে আবার আমরা তাদেরকে সঠিক মানে সক্রিয়ভাবে দেখলাম না। ফলে আবার আমিও যখন আবার নিজেরা রিফ্লেক্ট করি, আমি বুঝতে চাই যে পাবলিকও যখন শাহবাগী ট্যাগটা দেয়, ও কেন দিবেই না? বা মানে এই ধরেন প্রমিনেন্ট ফেসদের ভিতরে অধিকাংশকেই তো আমরা আসলে আমাদের এই লড়াইটাতে আলটিমেটলি পাইলাম না, মানে বাঙালি জনজাতির লড়াই যদি আমি দেখি আর কি। মানে কথা হচ্ছে কি যে ধরেন শাহবাগটা গড়ে উঠছিল কেন আপনি বলেন তো? আপনার নিশ্চয়ই মনে আছে যে শাহবাগ কি আমরা ধরে নিয়েছিলাম যে আওয়ামী লীগ একটা আপোষ করে ফেলছে যুদ্ধাপরাধীদের সাথে, ওই আপোষ যাতে না করতে পারে সেই জন্যই তো আমি শাহবাগে আমি ব্যক্তিগতভাবে গেছিলাম, আমার ধারণা আপনিও গেছিলেন, ইমরানের সরকারও হয়তো আসছিল। কিন্তু সেই আওয়ামী লীগের যাতে যুদ্ধাপরাধের সাথে আপোষ করতে না পারে, এই বিচারের নামে যাতে প্রহসন সংগঠিত করতে না পারে, তার বিরুদ্ধেই তো আমরা নামছিলাম। তো সেইটারে কোনোভাবে আওয়ামী লীগ করছে কি ক্যাশ করে সে নিজের ওই
তার তার পরবর্তী ক্ষমতাটারে সে নিশ্চিত করলো, যার কারণে 14 নির্বাচনে যে জনগণ ভোট দিতে পারলো না সেখানে তো আমার একটা দায় আছে। 18 নির্বাচনে মানে মানুষ ভোট দিতে পারলো না সেখানে আমার একটা দায় আছে। 24-এ এসে আমির নির্বাচনে কিন্তু আমার দায় আছে, তাই না? মানে মানুষকে ভোটে বঞ্চিত করার জন্য আমার কিন্তু একটা দায় আছে। 13-তে আমি নামছি, এখনো আমি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আমার কিন্তু অবস্থান এখনো এটা ক্লিয়ার যে মানে যারা 71-এ 30 লক্ষ শহীদ হত্যার মানে 30 লক্ষ মানুষকে শহীদ করার পেছনে যাদের ভূমিকা আছে তাদের এই দেশের মাটিতে বিচার হইতে হবে, যেই কয়টা বাকি আছে। এবং যারা 2 লক্ষ মা বোনকে এইভাবে অকথ্য নির্যাতনের মধ্যে, আপনি চিন্তা করতে পারেন যে আমার দেশের নারীকে আমি রাস্তা দেখাই দিচ্ছি, আমি ক্যাম্পে নিয়ে তুলে দিয়ে আসতেছি, সেই মানুষগুলোরে এই দেশে বিচারবিহীন কোনো চ্যালেঞ্জ ছাড়া তারা রাজনীতি করে যাবে, এইটা ভাবাটা আমার জন্য দুঃখ না। তাই 13 সালে আমি নামছিলাম, কিন্তু সেই জায়গায় সেইটা যে সে আওয়ামী লীগের ঘরে একটা রাজনৈতিক দলের ঘরে দিয়ে দিচ্ছে এই বোধটুকু তার নাই, এবং দিয়ে দিচ্ছে কি নির্লজ্জ ভাবে যে মানুষ বাইরে হইলেও আপনি ক্ষমতায় থাকেন, আমি আপনার সাথে আছি, আপনি থাকেন, আমরা আছি আপনার সাথে। ভাই আজকে আমি 13 সালে শাহবাগে গেছি, আর 24 সালে আইসা মনে হয়েছে যে যেই মানুষটার সাথে আমি শাহবাগে গেছিলাম সেই মানুষটার সাথে আমার দ্বিমত হচ্ছে। আমি দ্বিমতটা বলবো না আজকে। 24-এ আপনি বলতেই পারেন যে জামাত শিবির, হ্যাঁ অবশ্যই ছিল, আমি তো অস্বীকার করি না, কিন্তু আমি ছিল মানে 24-এ তো আমি একটাই শুনিয়েছিলাম যে শেখ হাসিনা যা করতেছে এটা ভুল করতেছে। তো 90-তে কি জামাত শিবির ছিল না? 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ যেমন রাজপথে ছিল তখন জামাত রাজপথে ছিল না, বিএনপি রাজপথে ছিল না, তখন বিএনপি এবং জামাত খুব ভালো ছিল। 24-এ যখন শেখ হাসিনার বিরুদ্ধে জামাত এসে পড়ছে তখন জামাত খারাপ হয়ে গেছে। জামাত আমার কাছে 24-এ যা, 90-এ তা, 13 সালেও তা। কিন্তু আওয়ামী পন্থীদের কাছে জামাত যখন আমার কোনো সমস্যা করে না তখন এক ধরনের জামাত, আর যখন জামাত আমার সমস্যা করে তখন জামাত অন্যরকম জামাত। যেটা আপনি শেখ হাসিনার ওই ভিডিওটা তো আমি সব জায়গায় দেই যে ওই যে সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক ওই যে আবেদ খান প্রশ্ন করতেছে কোট আনকোট, আমি আবারও বলছি মুক্তিযুদ্ধের বিশ্বস্ত প্রতিষ্ঠান, আপনি দেখবেন ওই ভিডিওটা এখনো আছে। শেখ হাসিনাকে বলছে যে আপনারা যে জোট করেছেন, শেখ হাসিনা তখন হাসতে হাসতে উত্তর দিয়েছিলেন যে আমরা তো মানে দলীয় জোট করিনি, আমরা একটা নির্বাচনী জোট করেছি। ইয়াসির আরাফাতের উদাহরণ দিয়ে বলতেছে। আপনি দেখেন সে ওইখানে ওইটা আমাদের যে এই মুহূর্তে যারা আওয়ামী লীগের বা ভাই এখন আবার একটু কথা বলে রাখা দরকার এখানে। আপনি যেমন জামাত ট্যাগ দিয়ে শিবির ট্যাগ দিয়ে যেমন মারছেন, আমি বলছি যে বিনা বিচারে কাউরে মারতে পারেন না। এখন যেমন জামাত মানে আওয়ামী লীগ ট্যাগ দিলেই কোনো রকমে যদি প্রমাণ করে দেওয়া যায়, একটা প্রমাণ করার চেষ্টা করছে আরিফ রহমান তো আওয়ামী লীগের এই খাইছে, আরিফ রহমান মানে ওরে কোনো রকম প্রমাণ করে দেবো আওয়ামী লীগ, তাইলে কিন্তু ওরে খায় ফেলা যাবে, তাইলে কিন্তু ওরে মাইরা ফেললে আর কোনো বিচার হবে না। তো এই মুহূর্তে যারা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, যারা আওয়ামী লীগের সাথে থেকে অন্যায় করছে, মানুষের সাথে বদমাইশি করছে, মানে মানুষকে ঠকাইছে, তাদের বিচার করো প্রচলিত আইনে। কিন্তু তুমি এখন আওয়ামী লীগ প্রমাণ করে দিতে পারলেই তুমি ওরে মাইরে ফেলতে পারবে, ছাত্রলীগ প্রমাণ করে দিতে পারলে ওরে পিটায় মাইরে ফেলা যায়, এইটারও তো আমি স্বীকার করব না। তো একই রকম ভাবে 24-এ যারা রাজপথে নামছিল, ভাই আপনি শুধু ওই শিবিরের কর্মীটারে দেখেন, কিন্তু ওই কর্মীটারে দেখেন নাই যে এই ছেলেটা রাজপথে নামছে বলে ওর মাও রাস্তায় নেমে চলে আসছে, আপনি ওরে দেখেন নাই? ওর মা স্যালাইন গোলায় নিয়ে আসছে, আপনি ওইটা দেখেন না? আপনি যে কি পরিমাণের সনাতন ধর্ম অবলম্বী নারী পুরুষ শিশু কিশোর, কিংবা ওই যে একটা ছবি আছে না যে একেবারে পুরো নেকাব পরা একটা মেয়ে লাঠি হাতে, পাশেই টি শার্ট পরা একটা মেয়ে, দুইটা মেয়ে জাস্ট দুই বিশ্বাসের জায়গা থেকে, তার ড্রেস সেন্সের জায়গা থেকে, এই দুইটারে আপনি কোনটারে শিবির বলবেন আর কোনটারে শিবির বলবেন না। তাইলে এই যে মানুষের মহাসম্মিলন যে ঘটাইছিল, যে প্রমাণ করে দিছে যে এইখানে ধর্ম, বর্ণ, জাতি, বিশ্বাস সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষের একটু জাস্ট কথা বলার অধিকার, একটু মাছ মাংসের অধিকার বলছিল বলে আপনি প্রথম আলোরে কি পরিমাণে বেইজ্জতি করছেন আপনার মনে নাই? আপনি এখন এসা, অবশ্যই আমি আপনার বাক স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু আপনি এখন এই যে তুরাগে একটা লাশও যদি পড়ে সেটার জন্য আমার সমবেদনা, এবং ওইটার আমি চাই যে হ্যাঁ ওটা সুষ্ঠু তদন্ত হোক, কিন্তু তুরাগে আপনি রক্তের লহর দেখতেছেন, কিন্তু যখন 300, 500, 700 করে 1400 মরতেছে তখন আপনি রক্ত দেখতেছেন না, তখন আপনি জঙ্গি দেখতেছেন, তখন আপনি জামাত দেখতেছেন, তখন আপনি দেখতেছেন আমেরিকার ডলার দেখতেছেন। আর আপনি যে ওই যে কাপড় এরকম উঁচা কইরা কোনাকুনি দৌড় দিয়েছিলেন জো বাইডেনের পিছনে, আপনার মনে নাই? আপনি দেখেন নাই ওইটা?
আপনারা দেখেন নাই ওটা যে কেমনে দৌড়াইতেছিল একটু জো বাইডেনের পাশে যাওয়ার জন্য, আমেরিকার প্রধান প্রেসিডেন্টের পাশে যাওয়ার জন্য? তাহলে আপনি আমেরিকার প্রেসিডেন্টের কাছে গেলে সমস্যা না, কিন্তু আমি যদি আমেরিকার প্রেসিডেন্টের কাছে আমার কোনোভাবে একটু গন্ধও পান তাইলে সমস্যা। আচ্ছা ভাই, আমরা একটু আফটার জুলাই আসি। ধরেন এইটা খুব এস্টাবলিশ করছেন আপনি, এবং এইটা আমাদের আলাপের জন্য খুব একটা সুবিধা হয়েছে, কারণ আমি এখানে যতগুলো আলাপই করি, ধরেন এক ধরনের একটা ভেইগ একটা ইয়া থাকে কি, যে আমরা আসলে কেন চাইছিলাম, এটা থেকে আসলে এরপরে রাষ্ট্রটা কেমন হবে ইত্যাদি সম্পর্কিত যে না আমি আপনি সরি আপনি একটু থামাই দেন, জি, জি, আপনি জি। ওই জায়গায় যাওয়ার আগে আমি 2-3টা জুলাই নিয়ে, আফটার জুলাইতে যেহেতু যাচ্ছেন, জুলাইতে আবার একটু ব্যাক করি। হ্যাঁ হ্যাঁ জুলাইতে আবার একটু ব্যাক করি, কারণ 26শে জুলাই, 30 জুলাই, 2রা জুলাই, এই তিনটা মানে পুরো জুলাইটাই আমার কাছে, 36শে জুলাই পর্যন্ত আমার কাছে একটা বিশাল মানে বিষয় তো, কিন্তু এই 3টা জুলাই আমার কাছে একটু জরুরি। আপনি একটু বলছিলেন যে কারফিউতে আমরা গান গাইছিলাম, ওই আলাপটা ক্লিয়ার করতে পারিনি কারণ আমি তখন ইমোশনাল হয়ে গেছিলাম, আমি আলাপটা দিতে পারিনি। আলাপটা হইছে আমরা যখন দেখতেছি 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ নাম্বার শত শত হয়ে যাচ্ছে, তখন তপনদার কথাটা না বললে একটু অন্যায় হয়ে যাবে, মুফিজ ভাইয়ের কথাটা না বললে একটু অন্যায় হয়ে যাবে, কিংবা ধরেন আরো আছে লালটু ভাই, বাদল ভাই, আরো অনেক, সরি এইটা যারা দেখবেন যাদের নাম আমি বলতে পারি নাই আপনারা আমার ক্ষমা করেন, এই মানুষগুলো তখন তো ফোনেও ঠিক করে পাওয়া যায় না, ইন্টারনেট তো ব্ল্যাক আউট হয়ে গেছে, কারফিউ যে ফিজিক্যালি যাবে পাওয়া যাচ্ছে না, ফোন করে করে যে কারফিউ হয়ে গেছে, আমরা ঘরে বসে থাকবো, আমরা শিল্পী সংগঠকরা এই যে ছাত্রদেরকে হল থেকে বের করে দিছে, ব্রাকেট ছেলে মেয়েগুলোরে পিটা বাইর করে দিছে, তারপরে কি বলতেছে ব্লক দিয়ে জায়গায় জায়গায় ব্লক রেট দিয়ে বাসায় টকায় টকায় বলতেছে, আপনার মনে আছে তখন একটা ফটোকার্ড বেরিয়েছিল 1971 সালে, টকটক বাসায় স্যার একটু বাইরে আসেন, আর জুলাইতে বলতেছে টকটক বাসায় কি কোনো ছাত্র আছে, আইডি কার্ড দেখলে আপনার মানে রাস্তায় মানে যেমনি খুশি এমনি পিটাইতেছিল, আপনার মনে আছে নিশ্চয়ই, জাস্ট স্টুডেন্ট পরিচয় পাইলেই ওরে পিটানো যায়, এইটা করতেছিল। তো জুলাইতে যখন 52 ভাষা আন্দোলনের গল্প আপনি একটু আগে বললেন না, যে আমরা যখন এই ঘটনা শুনি যে 144 ধারা জারি করছে, তখন ঢাকা মেডিকেলের ছেলেমেয়েরা স্টুডেন্টরা তারা তখন 2-5 জন করে করে কারফিউ ভাঙতে হবে, ও জানে গুলি করতে পারে, ওর সিদ্ধান্ত নিছে কারফিউ ভাঙতে হবে। 1971 সালে ও জানে পাকিস্তানি আর্মি গুলি করে দিবে, পাকিস্তানি পুলিশ গুলি করে দিবে, ও যাই নাই, ও অস্ত্র হাতে নিছে, ও জানে মরে যাবে। তা আমরা যদি সেই ঘটনা, সেই গল্প সত্যটা মানে আমি মনে হয় যে কেমন জানি এই বাস্তব ঘটনা পড়ে পড়ে আমরা বড় হইছি, কিন্তু 24-এ যখন দেখছি যে একটা সরকার এই জাতিকে কথা বলতে দিচ্ছে না, বাসা থেকে বের হইতে দিচ্ছে না, 144 ধারা দিছে, আমরা 144 ধারার ভাঙার গল্প শুনি, আমার সামনে 144 ধারা চলতেছে, মৃত্যুর লাশ, আর আমি ঘরে বসে থাকবো। তপনদারা তখন আলাপ করলো যে আমরা কি করতে পারি, তখন কেউ কেউ বলতেছিল কোনো রাজনৈতিক দল তো নামতেছে না, আমরা কেমনে নামি। তখন তপনদা একটা যুক্তি দিছিল যে ভাই আমরা তো বলি যে শিল্পীরা হচ্ছে সমাজের চোখ, মানুষ যখন আক্রান্ত হয় তখন সে কান্না করে আর চোখ দিয়ে প্রথম পানিটা বেরোয়, তাহলে আপনি যদি নিজের সমাজের চোখ বলেন, তাহলে আপনি যদি আজকে কান্না না করেন আপনার এই চোখ নামের তো কলঙ্ক হবে। তখন আমরা সবাই সাথে যোগাযোগ করে যে যতটুকু পারতেছে, ফোনে পারতেছে, ফিজিক্যালি পারতেছে, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা 26 তারিখে কারফিউ ভাঙবো, একদম প্ল্যান করে যে আমরা কারফিউ ভাঙবো, কোনো কর্মসূচি নেই সারা বাংলাদেশ, আপনি মনে করে দেখেন। তখন আমরা 26 তারিখে কারফিউ ভাঙবো, এই যে ব্যানারটা লেখা আছে না, স্বজন হারানোর শ্মশানে তোদের চিতা আমি তুলবই, এই লেখাটা মুফিজ ভাইয়ের হাতের লেখা। কোত্থেকে কাপড় জোগাড় করছে, কোত্থেকে রং জোগাড় করছে, কেমনি কারফিউর মধ্যে আমি জানি না, মুফিজ ভাই ব্যানারটা লিখে নিয়ে আসছে। লিখে নিয়ে আইসা আমার মনে আছে তপনদা ঘটনাটা আমারে পরে বলছে, অনেক পরে, তার আগে কথাটা বলিনি। 26 তারিখ সকালে যখন আমরা প্রেস ক্লাবে উদিচির সামনে দাঁড়াইছি, এইখান থেকে আমরা মানে আমরা ওই যে সত্যেন সেন চত্বর যেটাকে বলি উদিচির অফিসের সামনে, ওইখান থেকে আমরা জড়ো হয়ে যাব প্রেস ক্লাবের সামনে। এখানে যখন দাঁড়াইছি তখন একজন পুলিশ ডিউটিরত, নাম আমার মনে আছে বুলবুল, উনি এসে বলতেছে যে ভাই সকালটা যদি রৌদ্রোজ্জ্বল হয় তাহলে সারাটা দিন কিন্তু খুব ভালো যায়, কিন্তু সকালটা যদি মেঘাচ্ছন্ন হয়ে যায় কিংবা বর্ষণ শুরু হয়ে যায় তাইলে কিন্তু সারাটা দিন খুব খারাপ যায়, আপনি একটু ভাইবা চিন্তা মুভ করেন। আমি দাঁড়ানো, তপনদা, আমরা তখন 12-14 জন দাঁড়ানো, নারায়ণগঞ্জ থেকে আমাদের রঘুদা, এরা অনেকেই, আরো কয়েকজন আইসা রঘু, তখন তপনদা বলতেছে যে আপনি আপনার সরকারের হুকুম পালন করতেছেন করেন, কিন্তু আমার সন্তান মরতেছে রাস্তায়, আমি তো কান্না করার অধিকার পাবো না,
আমি একটা মিছিল করার অধিকার নাই, আমার একটা গান গাওয়ার অধিকার আপনি দিবেন না। আপনার যেই সরকার কারফিউ জারি করছে, আপনার যা বলতেছে আপনি তা করেন। আর আমার বিশ্বাস বলতেছে যে আমার সন্তান মরতেছে, আমাকে এখন রাস্তায় নামতে হবে, আমার এখন গান গাইতে হবে, আমার একটু কান্না করতে হবে, আমার আত্মনাদ করতে হবে, আমি এটা করব, আপনার যা খুশি করেন। পুলিশটা আস্তে পিছায় গেল। আমি দেখলাম উইদিন 4 থেকে 5 মিনিটস শত শত পুলিশের লাইন লাঠি নিয়ে চলে আসলো। দুই পাশে, বাম পাশে একটা মানে জাস্ট আর্মির গাড়ি এরকম বন্দুক তাক করা, ডান পাশে একটা আর্মির গাড়ি বন্দুক তাক করা। আমরা বুঝে গেলাম যে আজকে হয়তো আমরা বাসায় ফিরে যেতে পারবো না। তারপরও এতগুলো লাশ কাঁধে, তো এই লাশ নিয়ে আর ফেরত যেতে পারিনি। আমরা ওখান থেকেই মিছিলটা শুরু করে দিয়ে ওই পাশে গিয়ে দেখি যে ব্যারিস্টার সারা হোসেন, আরও অনেকেই ছিলেন, নাম সবার নামে এই মুহূর্তে বলছি না, পরে ওই যে শায়েন আপা চলে আসলেন, আরও কে কে যেন অনেকেই চলে আসলেন, এইসা আমাদের ওখানে বক্তৃতা দিলেন। আমরা সেইখানে সেদিন দাঁড়ায়া, পুলিশ আমাদেরকে আমরা শহীদ মিনারে যাইতে চেয়েছিলাম, পুলিশ কোনোভাবে আমাদেরকে শহীদ মিনারে যাইতে দেবে না। ওরা শত শত পুলিশ আমাদেরকে ঘিরে ফেললো। আপনি ছবিগুলো একটু দেখেন, ভিডিওগুলো এখনো আছে, গান গাইতেছে। সেই দিন শায়েন আপা গান গাইছিল, আর অনেকে গান গাইছিল। এর একটা দুঃখের কথা আছে, আমাদের তৎকালীন সাংগঠনিক যেই লিডার ছিলেন, তিনি ঠিক আগের দিন রাতের বেলা আমরা ডিবেট করতেছিলেন যে আমাদের উদিচিটাকে মানে সবার সাথে যোগাযোগ করছে। উদিচি তখন ওই যে 31 সংগঠন যেটা ছিল সেই ব্যানারে করতেছিল, তো উদিচি এখানে অন্যতম একটা পার্ট। কিন্তু অফিসিয়াল লিডার সেদিন বলে দিল, এই জিনিসটা একটু ক্লিয়ার করে রাখা দরকার, যে সে বলে দিল যে উদিচি ওইখানে অংশগ্রহণ করবে না। আমরা তাকে অসংখ্যবার অনুরোধ করার পরেও সে সেইটা করলেন, কিন্তু পরে এইটুকু অন্তত অনুমতি দিল যে ঠিক আছে ব্যক্তিগতভাবে যাইতে পারেন, কিন্তু উদিচির নাম ব্যবহার করবেন না। এটা নিয়ে ওই মহলে, আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের গুঞ্জন আছে, তারা বলে উদিচি তো এখানে নাই। আপনি যদি এখন আমারে বলেন, ওরা তো এখন আমাদের সাথেও নাই, কারণ আমি তো আমারে ও সাংগঠনিক পরিচয় ব্যবহার করতে দেয় না, কিন্তু আমি তো নামছি, কিন্তু আমার পরিচয় তো, আমি বাংলাদেশে আপনি যেই জায়গায় যান, উদিচির বাইরে আমার কোনো পরিচয় নাই। কারণ আপনি আমার খারিজ করে দিলে দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি সেদিন মিছিলে ছিলাম। যেই কথাটা আমি বলার জন্য বলছিলাম, সেই দিন সকালবেলা এই ঘটনাটা তপনদা আমারে পরে বলছে। আপনি রাখবেন কি রাখবেন এটা আপনার সিদ্ধান্ত। তপনদা লিফট দিয়ে বাসা থেকে নামে গেছে। আরে ভাই একটু চিন্তা করে দেখেন, নাইমা বাইক স্টার্ট দিয়ে আবার স্টার্টটা বন্ধ করে দিছে, বন্ধ করে দিয়ে আবার উপরে উঠছে। তার একটা মেয়ে এখন ভার্সিটিতে পড়ে, একটা মেয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছে, আর একটা ছেলে ক্লাস 2তে বা 3তে পড়ে, প্রাজ্ঞ। 3টা বাচ্চাই শুয়েছিল, 3টা বাচ্চারে আদর করে আসছে। সে চিন্তা করছে যে যদি আইসা আমি আমার বাচ্চাটাকে দেখতে না পাই। 26 জুলাই, ততক্ষণে লাশ 300-400-র উপরে চলে গেছে। আমি আজকে কারফিউ ভাঙতে যাইতেছি। একটা বাবা, সে গিয়ে ভাবির কাছ থেকে আবার, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি জানি না, হয়তো কান্নাও করছে একটু, যে তোমার সাথে হয়তো আমার আর দেখা হয় না। সে লিফট দিয়ে নাইমা এসে চলে আসছে এবং বলছে যে আমরা আত্মনাদ করার অধিকার নাই। সেদিন সকালবেলা আমি আমার ছেলেটারে শেষবারের মতো ভিডিওতে দেখে বেরোইছি, ভিডিও কলে। আমি কিন্তু বাসায় যাইনি, 16 তারিখ থেকে আমি বাসায় ফিরি নাই। আমার ছেলে আর বউ তখন ময়মনসিংহে। আমি আনি নাই, আমি জানি আমি যদি আনি ওরে ঢাকায়, আমি বেরিতে পারবো না, আমি এই ছেলেটারে রাইখা বেরিতে পারবো না। আমি আমার বউ আমারে হয়তো বেরিতে দিবে না। আপনি বিশ্বাস করেন, লিপা চিনেন তো আপনি, ও খুব প্র্যাকটিসিং তো অবশ্যই না। আমি একদিন শুনি যে ও রোজা রাখতেছে, তখন তো রোজার মাস না। ও একবারের জন্য আমার নিষেধ করে না যে তুমি বাইরে যেও না। ও জানে যে আমি বেরোবো, এই সময় আমি ঘরে থাকবো না, এটা খুব ভালো করে জানে। কিন্তু ও হয়তো কোনো মানত করছিল। একদিন সন্ধ্যার সময়, তুমি বিকেলবেলা জিজ্ঞেস তুমি খাইছো, বল না আমি খাই না, আমি সন্ধ্যার সময় খাবো। সন্ধ্যায় খাবা কেন? আচ্ছা পরে খাবো। পরে শুনি ও ইফতার করতেছে। তো ইফতার করতেছে, তখন তো আমি বুঝে গেছি ও রোজা রাখছে। তো এইটা হচ্ছে জুলাই, যে আমার ছেলে আমারে বলে যে বাবা আসার সময় ললিপপ নিয়ে এসো। আমি ফোন কাইটা দিছি 26 তারিখ সকালবেলা, যে আমি ললিপপ নিয়ে ঘরে ফিরবো কিনা আমি বাবা জানি না, আমি তো এই কথাটা বলতে পারি নাই। আমি ফোন কাইটা দিয়া জাস্ট বন্ধ করে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে আমি জাস্ট ওই যে বন্দুক তাক করার দিকে তাকাই আছি, যে কোন বুলেটটা আমার বুকে আসতে পারে, কোন বুলেটটা আমার মাথায় আসতে পারে, অথবা কোন লাশটা আজকে আমার এইখান থেকে উঠে নিয়ে যেতে পারবে। এইটা ছিল 26শে জুলাই।
ওরা কেন মারে নাই আমি জানি না। যেই সরকারের গুলি এইভাবে অসংখ্য গুলি মানুষের বুকে বিদায় দিতে পারে, ও কেন আমারে মারে নাই? ও আমারে দয়া করছিল। আমি এই জায়গায় ওই সরকারের কাছে কৃতজ্ঞ যে তুমি আমারে দয়া করছিলা। আমি পরে 26 তারিখে বাসায় ফিরতে পারছি। 26 তারিখে আমরা সিদ্ধান্ত নিছি যে না, আমারে শহীদ মিনারে যাইতে দেয় না, আমি মিছিলটা নিয়ে ওই যে দুনিয়ার যত গরিবকে জাগিয়ে দাও, এখানে 2-3টা নাম। আমি কিন্তু গান করি না ভাই, আমারে সবাই গানের মানুষ বলে মনে করে, কিন্তু আমি কিন্তু আসলে গান পাই না। আমি খুবই বেসুরে বেতলা। ওই দিন গান গাইছিল মীর সাখাওয়াত, নরসিংদী থেকে উঠে আসা একটা ছেলে, কিন্তু কি পরিমাণ জীবন বাজি রাখছে জুলাই আপনি কল্পনা করতে পারবেন না। রুমি, অভিজিৎ, মুফিজ ভাই, কিংবা আরো যেই নামগুলো আমি বলতে পারছি না, ইকবাল ভাইয়ের মতো একটা মানুষ যখন গাড়ি বন্ধ, মিরপুর থেকে যখন দুই পাশে গোলাগুলি হচ্ছে 10 নম্বরে, সেই মিরপুর থেকে হাইটা চলে আসতেছে। আর তুমি যদি বলো যে 26শে জুলাই মানে উদীচী ছিল না, তাহলে ইকবাল ভাই যে এই যে গুলির মধ্যে দিয়ে মিরপুর থেকে হাইটা আসলো, এটা কে? ইকবাল ভাইয়ের পরিচয় থেকে যদি আপনি উদীচী বের করে দেন, রুমিদের পরিচয় থেকে যদি আপনি উদীচী বের করে দেন, কিংবা মিল্টন ভাইয়ের পরিচয় থেকে যদি আপনি উদীচী মুছে দেন, তাইলে তার কি পরিচয় ইয়া করবেন? অভিজিতের নাম থেকে যদি আপনি উদীচী সরাই নেন, তাহলে কি নামে পরিচিত করবেন? মীর সাখাওয়াত, নরসিংদী থেকে উঠে আসা একটা ছেলে, ওর নাম থেকে যদি আপনি উদীচী মুছে দেন, তাহলে ওরে কি পরিচয় পরিচিত করবেন? সেই দিন 26শে জুলাই আমরা সেদিন বেঁচে যাই, আমরা মরি নাই। তারপরে 30শে জুলাই বাহাদুর শাহ পার্ক থেকে জিপিও থেকে বাহাদুর শাহ পার্ক আমরা গানের মিছিল করছিলাম। সেদিনে একটা তপনদার বক্তব্য আছে, শুইনেন। আমরা আজকে কাঁদবো, আজকে আমরা আর্তনাদ করবো, আমরা এখানে গান গাইবো। সেই দিন মীর ওই গানটা গাইতে গিয়ে গাইতে পারেন, আপনি দেখেন রেকর্ড আছে ইউটিউবে, ও জাস্ট গলা ধরে গেছে, ও গান গাইতে পারে নাই, কারণ ও লাশ দেখছে। ও বাড়ি ফিরে যাইতে না, ও 26 তারিখে মীর সাখাওয়াত ওর মারে বলে বেরিয়েছে ফোনে, একদম লিটারালি এটা বলে ফেলছে যে আমি যদি আজকে মারা যাই মা, তুমি কিন্তু কানবা না, তুমি কইবা আমি শহীদের মা। খবরদার যদি কান্না করছো, তুমি গর্ব করবা, তুমি হাইসা হাইসা বলবা যে আমি একটা শহীদের মা, আমি যদি শহীদ হই মা, তুমি কিন্তু ধন্য হইবা, তুমি কান্না করবা না। এই ছিল 26শে জুলাই, এই ছিল 30শে জুলাই। তারপরে আসে এই যে 2রা জুলাই, 2রা আগস্ট, যেটা দ্রোহযাত্রা। প্রথমে প্রস্তাব ছিল, মুফিজ ভাই প্রস্তাবটা করছিল যে শোক যাত্রা, পরে অনেকের মতামত দিয়ে জিনিসটা আরো সুন্দর হয়েছে। অনেকে বলছে যেটা কেন দ্রোহ, কেন শোক, কেন আমাদের এত সন্তান মরে গেছে, এখনো আমরা শোকগ্রস্ত থাকবো? এত লাশ পাওয়ার পরেও মর্গের লাশ জায়গা নিচ্ছে না। তখন বলছে যে এটা আমরা দ্রোহযাত্রা করব। তারপরে দ্রোহযাত্রা তো আপনার ইতিহাস জানেন যে বাংলাদেশে সাংস্কৃতিক অঙ্গনের এত বড় মিছিল আমি জানি না, আমার জীবন দশায় তো আমি দেখি না, আমার জন্মের আগে হয়েছে কিনা আমি জানি না, হইলে অবশ্য ছোট হোক বড় হোক সেটা নিয়ে আমার কথা নাই, কিন্তু সেই দিন আমি যেই মানুষের স্রোত দেখছি, আমি বলছি যে এই দেশের মানুষ কোনো দিনই জঙ্গি কিংবা মৌলবাদীদের হাতে বাংলাদেশ তুলে দিবে না। সেটা জামাতের যত বড় আস্ফালন হোক না কেন, জামাতকে ঠিকই বলতে হয় যে আমরা মন্দির পাহারা দেব। এই 2রা জুলাই কিংবা এই যে জুলাইয়ের মানুষকে দেখে ওরা বলতে হয়েছে যে আমরা মন্দির পাহারা দেব। ওর ইয়েতে, ওর ম্যানিফেস্টোতে ও শরিয়া আইন লিখতে পারে না, কারণ এই যে মানুষের মিছিল ওরা দেখছে, ওরা হিন্দু মানুষের হাতে পায়ে ধরে এমপি ইলেকশনে দাঁড় করাইতে হয়, কারণ ও বলতে জানে যে এই দেশে শুধুমাত্র সাম্প্রদায়িক উন্মাদনা দিয়ে এই দেশে কোনোদিনই ওরা রাজনীতি করতে পারবে না। এটা জামাতও স্বীকার করে গেছে। এখন জামাত তার 71-এর ভুলকে যেইভাবে ও গ্লোরিফাই করে বা অস্বীকার করার চেষ্টা করে, এই দেশের মানুষ সেইটাও বলতে দিবে না, কারণ বাংলাদেশ সমান সমান মুক্তিযুদ্ধ, এই দুইটা শব্দকে বাংলাদেশ থেকে আপনি মুক্তিযুদ্ধ আলাদা করতে পারবেন না, মুক্তিযুদ্ধ থেকে আপনি বাংলাদেশ আলাদা করলে কোনো কিছুই থাকবে না। ওই যারাই বলে বেড়ান যে হ্যাঁ 24 হচ্ছে মুক্তিযুদ্ধের মানে প্রতিশোধ, এইটা আওয়ামী লীগের, কি বলবো ভাই, খুব খারাপ শব্দ বলতে ইচ্ছা করে আর কি, মানে নিজেই নিজের খুশি করার চেষ্টা করেন না যে ওইটা আর কি। আমি সরি বললাম না, এখন তো খারাপ শব্দ বলা একটা ট্রেন্ড হয়ে গেছে, এই জন্য বললাম না, ব্যক্তিগত আড্ডায় আপনার সাথে আমি বলবো এই সব দিয়ে কাজ হবে না। এই আপনি আওয়ামী লীগ কিংবা সফট আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের উপর আপনি ভরসা করেন, কিন্তু মুক্তিযুদ্ধ একটু ইকুয়াল টু আওয়ামী লীগ যে বিশ্বাস করেন, তারে আমার করুণা করা ছাড়া আর কিছুই বলার নাই। তো যাই হোক, আমি জুলাই নিয়ে আমি ওই 2-3টা মাইল ফলক আমার একটু বলা দরকার ছিল। খুব ভালো হলো, খুব ভালো হলো, আমরা আলাপটা আসলে গুছিয়ে ফেলতে পারছি। আমি আসলে ভাই জুলাইয়ের পরে আসলে খুব বেশি আলাপের বিষয় না, বিষয়টা হচ্ছে যে এই যে ধরেন যে ঐক্যটা আমরা জুলাইয়ের মধ্যে দেখলাম, সব ধর্মের, সব মতের, সব পথের মানুষ একসাথে হইলো এবং একটা গণবিস্ফোরণ
বাংলাদেশে আমরা দেখলাম। তো জুলাইয়ের পরে আমরা আবার যে অন্তর্বর্তী সরকার দেখলাম, সে সরকারের আমলে বেশ কিছু ভালো কাজের মধ্যে আমরা কিছু দুঃখজনক কাজ তো আমরা হয়তো দেখছি। আমরা দেখছি যে 100-র উপরে মাজারের উপর হামলার ঘটনা আমরা দেখছি। আবার এইটার নিয়েও যখন পরবর্তীতে অনুসন্ধান করা গেছে, দেখা গেছে যে অনেক ক্ষেত্রে রাষ্ট্রেরও এক ধরনের মদত ছিল, বা এক ধরনের পপুলিস্ট রাজনীতির এক ধরনের একটা মদতে এই উশৃঙ্খলাগুলা ঘটছে, এরকম কিছু জিনিসপত্র আমরা দেখছি। আবার এরপরে আমরা দেখলাম একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আসলো, সেই সরকারেরও মোটামুটি 100 দিনের বেশি পার হয়ে গেছে, প্রায় 3 মাস পার হয়ে গেছে। আমাদের এখানে এটা তো স্বীকার করতেই হবে যে যেরকম জুলাইতে সবার একত্রিত হওয়া, আবার ধরেন দ্রোহযাত্রার মতো ঘটনা নাগরিক এবং মধ্যবিত্তকে সম্পূর্ণভাবে এঙ্গেজ করে ফেলা, এরপরে আর আসলে পয়েন্ট অফ নো রিটার্ন বলতে যে জিনিসটা বোঝায় সেই জিনিসটাকে পুরোপুরি নির্মাণ করা, যেখান থেকে আসলে আর ফিরে আসার পথ ছিল না, এটা যেমন তৈরি হয়েছে এটা সত্য। আবার আফটার আগস্ট এইখানে কিন্তু উগ্রবাদের আস্ফালন বিপুল পরিমাণে বাড়ছে। সেটা অবশ্য প্রত্যেকটা সমাজে এরকম ইয়ার পরে, অ্যানার্কির পরে বা বড় একটা বিদ্রোহের পরে আমরা এই ধরনের পপুলিস্ট রাজনৈতিক চর্চাকে খুব উপরে উঠতে দেখি। তো এইটা কি আলটিমেটলি মানে এই ডিসমেন্টাল যে অবস্থাটা চলতেছে, এইটার আসলে স্টেবিলিটিটা আসবে কিভাবে? মানে আমরা তো একে তো মাজারগুলোতে হামলা দেখি, আমরা যারা সুরের চর্চা করেন, আমরা লালনের এই প্রোগ্রামগুলোতে আমরা দেখতে পাচ্ছি ফকিরদের চুল কেটে দেওয়া, এই ধরনের ঘটনাগুলো দেখতেছি। তো এইটা কতদিন চলবে? আর আমাদের লেখার কথা ছিল বিজয়ের ইতিহাস। আমরা 71-এ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, বা আরো আগে আসেন যদি 52-তে ভাষা আন্দোলন, মানে ভাষার জন্য একটা জাতি জীবন দিতে পারে, এটাই বা এদেশের মানুষ দেখাই দিচ্ছে। আমরা ভাষা জীবন দিয়ে ভাষা রক্ষা করলাম, কিন্তু ভাষা সর্বস্তরে চালু করতে পারি নাই, সর্বস্তরে আমরা বাংলা চালু করতে পারি নাই। আমার বিজয়ের ইতিহাস লেখার কথা ছিল, কিন্তু আমি সেইখানে ফেল করছি। আমার লিখতে হচ্ছে পরাজয়ের ইতিহাস। 71-এ 30 লক্ষ আমি 1400 নিয়ে বড়াই করি, কারণ আমি 1400 লাশের মানে সচক্ষে ছবি দেখছি, মানে আমি সচক্ষে না, মানে আমি লাশ দেখছি। 1400-এর মধ্যে 4টে হলো তো আমি দেখছি, 14টা হইলো তো আমি দেখছি। তো 30 লক্ষের মধ্যে তাহলে ওই সময় তো মানুষ শত শত লাশ দেখছে। 30 লক্ষ শহীদের বিনিময়ে একটা বাংলাদেশ পাইছেন। 2 লক্ষ কিংবা আরো বেশি, অনেককে তো সুইসাইড করে গেছে, ও মরে গেছে, পচে গেছে, গলে গেছে, ভেসে গেছে, শুকুনে খেয়ে ফেলছে ওরা। আমি জানি না যে ওর উপরে এই নির্যাতনটা হয়েছে। সেইটার মধ্যে যে বাংলাদেশ পাওয়ার কথা, সেটা তো আমার বিজয়ের ইতিহাস করতে পারি নাই আমি। 30 লক্ষ যেই কারণে বললাম, আমি তো সেই জায়গায় যাইতে পারি না। আমি কিন্তু মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমি যেই জায়গায় যাইতাম ওইটা হয় নাই, আমারে পরাজয়ই করে ফেললা। সেটা কারো কারো ব্যক্তি লালা। তার মানে কি 71 ভুল, এই প্রশ্ন যে করবে তার মুখে আমি থুতু দিই। 71-এর মতো সত্য ঘটনা পৃথিবীতে, মানে 71-এর পাশে অন্য কিছু বলো, যেটা ধরো তুমি অন্য যেটাই বলো, কিন্তু আমার কাছে তো, আমি যেহেতু বাংলাদেশের মানুষ, 71 আমার অস্তিত্বের লড়াই। তো সেইটাও আমার মুক্তি আনতে দেয় নাই শুধুমাত্র কিছু মানুষের মানে লোভের কারণ। একই রকম ভাবে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরেও আমি বিজয়ের ইতিহাস লেখার কথা ছিল, কিন্তু আমরা পরাজয়ের ইতিহাস লিখতেছি। 24-এও তাই। আমরা একটা বাইনারির মধ্যে থাকি, হিন্দু মুসলিম বাইনারি, ধর্ম প্লাস সেকুলার বাইনারি। এই আপনি তো বুঝেন এই খেলাটা। এবং শেখ হাসিনা একটা প্রতিশোধ পরায়ণ রাজনীতি করে গেলেন দীর্ঘ বছর। তা আমার কাছে মনে হয়েছে যে এই জুলাইয়ের পরে সবচেয়ে বড় যে ভুল সিদ্ধান্তটা আমরা প্রথম নিয়ে ফেলছি, যে ইউনূসের মতো একটা ব্যক্তিকেন্দ্রিক মানুষকে আমরা ডাইকাই না। এখন আমার অনেকে গালি দেয়, আপনারাই তো আনছেন। অবশ্যই আমরা আনছি, অবশ্যই আমরা আনছি। কারণ আমি আজকে ভুল করছি বলে কালকের সঠিক কাজটা ভুল হয়ে যায়নি ভাই। আমি ইউনূসের ডাইকা আনার পিছনে আমাদের প্রচ্ছন্ন আমরা চুপ ছিলাম। আমরা ধরে নিছিলাম যে একটা লোকের তো জীবনে অনেক কিছু পাইছে, এখন অন্তত একটু কিছু, এখন আর পাওয়া নিয়ে প্রত্যাশা করবে না, কিছু দিয়ে যাবে। কিন্তু এত ছোট লোক মানুষটা, সরি মানে দরিদ্র বলছি না, কিন্তু আমি বলছি ছোট লোক। এই লোকটাও পুরো প্রতিশোধের রাজনীতি করে গেল। সে আইসা শেখ হাসিনা যে তারে ওই যে 8 তালা বাইছে না একটা মামলা দিয়া, সেই প্রতিশোধ নেওয়া শুরু করছে। সে নিজের সবকিছু আগে মুক্ত করে নিল। সে চিন্তা করছে যে শেখ হাসিনা যেহেতু মুক্তিযুদ্ধের কথা বলে এতদিন ক্ষমতায় থাকছে, তাহলে মুক্তিযুদ্ধ বিরোধীদের সাথে আমার জোট বাইদা আমার টিকে থাকতে হবে। সে প্রথম রাতেই সেই গল্পটা বলে শুরু করে দিল। সে জামাতের আমিরের সাথে কথা না বললে বোধহয় তার ঘুম আসতো না। মানে সাম্প্রদায়িক, মানে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে আতাত না করলে তার মানে মনে হচ্ছে তার এজেন্ডা বাস্তবায়ন করতে পারলো না। তো আমরা সবচেয়ে বড় ভুলটা করলাম 8 তারিখে তারে
এই দায়িত্বে বসায়া, আর ওই যে যারা এনসিপি, এই মুহূর্তে এনসিপির নামে যারা ৭১ যেমন মুক্তিযুদ্ধের স্টেকটারে একটা রাজনৈতিক দল নিয়ে যেতে চাইলো, তেমন এনসিপি একটু নতুন করে একটু প্রথমে আমরা সংস্কার, আমরা নতুন একটা মোড়ক, নতুন একটা বোতল বানাইছে, বোতল বানাই ওই যে পুরোনো মত জামাতটারে জাস্ট টুপ করে গিলে ফেললে পুরো এই যে আমাদেরকে এখন যারা গালি দেয়, এখন একটা সাধারণ মানুষের এত দরকার আছে নাকি যে ভাই তুমি নাহিদ আসলে ক্ষমতার লোভে গেছে, হাসনাত আসলে ক্ষমতার লোভে গিয়ে এনসিপির সাথে ও এই গবেষণা করবে, ও দেখে যে জুলাইতে ও নামছে নাই, ও জামাতের কোলে বসছে, তাইলে ও জামাতের লোক, ও মানুষ তো এটাই বলবে। মানুষের দায় দায়িত্ব তো নাই এত কিছু ব্যবচ্ছেদ করা, দায়িত্ব আপনি আমি নিতে পারি যে আচ্ছা ঠিক আছে ও এই অঙ্ক, এটা আপনার আমার, আমরা যারা নিজেদের তথাকথিত মানে অগ্রসর বা তথাকথিত বুদ্ধিজীবী বলে এরকম আমি তো একটু সমাজের, সাধারণ মানুষ তো এটা দেখবেন, সাধারণ মানুষ যে আমার গালি দেয় ওই গালিটা হালাল গালি, কিন্তু গাদ্দারি করছো তুমি। আর সাধারণ মানুষের কাছে আমার করজোরে মিনতি যে হ্যাঁ আমাদের ব্যর্থতা আছে, আমি বিজয়টা একেবারে জাস্ট একটা লোভী মানুষের হাতে তুলে দিছি, একটা লোভী গোষ্ঠীর হাতে তুলে দিছি, এবং ও ওর স্টেক নিচ্ছে। আমি এই জায়গায় একটু বলে রাখা দরকার, বামপন্থী কিংবা প্রগতিশীল চিন্তার মানুষ একটা অংশ তো আওয়ামী লীগের কাছে বেচা গেছে, ওরা যদি ওইটা ভাঙে নাইমে আসতে পারতো তাইলে আওয়ামী লীগের যেই ন্যারেটিভটা চারিদিকে নির্মাণ হয়ে রয়েছে ওইটা ভাঙে যেত, তাইলে নতুন একটা ন্যারেটিভ তৈরি হইতে পারতো। ওইটা ওরা আবার আওয়ামী লীগের ন্যারেটিভ ফিরে আনার চেষ্টা করতেছে। আর আমাদের বামপন্থীরা ওই যে বিশুদ্ধতাবাদের কথা বলে, ওই লোকটার মাথায় যেহেতু টুপি আছে, ওই লোকটার মাথায় যেহেতু তিলক আছে, ওই লোকটা যেহেতু মানে কি বলে ক্রুশ গলায় ঝুলায়, তাইলে তো একটা সাম্প্রদায়িক লোক, ওর সাথে তো আমি যাইতে পারি না। এই যে নাকুচারা ভাব সাধারণ মানুষের কাছে যাইবো না, ও জুলাই থেকে বিচ্ছিন্ন রয়ে গেছে, যার কারণে ওর স্টেকটাও নিতে পারে নাই, আর ওই স্টেকটা নিয়ে নিছে জামাত। আর ওইখানে কিছু এবং মজার ব্যাপার হয়েছে যেটা ওই যে বলে না মার্কিনী পয়সা খাইছি আমরা, পয়সা খাইছি কি খাইছি না এটা তো আমি জানি, কিন্তু ওই যে যেহেতু আমি ইউনূসের হাতে ক্ষমতা তুলে দিছি এবং ও তো মার্কিনের পুতুল হয়ে কাজ করছে, ও আমি এই গল্পটা পরে বলবো না, আপনি প্রশ্ন করলে, নাইলে আমি আর ওই গল্প বলবো না। আমার কথা হচ্ছে ওইটা আমার সর্বোচ্চ ভুল ছিল। আর দ্বিতীয় ভুল হচ্ছে যে নির্বাচনে যাওয়ার আগে আমরা যে সংস্কারের কথা বলছিলাম সেই সংস্কারটা আমরা করতে পারি না। আমরা সবাই ওই যে ৭১ মুক্তিযোদ্ধারা যেমন মুক্তিযুদ্ধের পরে ভাবছে আচ্ছা দেশ তো স্বাধীন হয়ে গেছে এখন ভালোভাবে চলবে, তারা অস্ত্র জমা দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাইছিল। ওরা গান গাইছিল বাজবো বাজবো রে আমরা, বাজবো রে বাজবো, ভাঙা বুকের পাজর দিয়া নয়া বাংলা গড়বো। কি অসাধারণ গান, যে ৩০ লক্ষ শহীদ বুকে নিয়ে বলতেছে আমরা নয়া বাংলা গড়বো। আমরাও একই রকম বলছিলাম যে আমরা একটা নতুন বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে যেই ৭১ যেটা আমরা পুরোপুরি অর্জন মানে মানে আমরা ফেল করছি সেইটারে আবার রিক্লেম করে আমরা ইয়ে করবো, কিন্তু ওইটা হয় নাই। আবার আমরা আবার সেই বাইনারির মধ্যে ঢুকে গেলাম। হাসিনার শুধু নাম পরিবর্তন হয়েছে, চলে আসলো ইউনূস, আইসা যা করার তাই করলো। এবং এই যে নির্বাচনের মধ্যে দিয়ে এখন বিএনপি আসছে, আপনি বিএনপির কথা বলতেছেন, এখন বিএনপির তারেক রহমান খুবই ভদ্রলোক, একটা লুক নিয়ে আসেন, খুব ভালো, খুব এই জায়গাটা একটু ভালো লাগে যে উনি একটু চুপচাপ থাকে, অন্তত আগের প্রধানমন্ত্রীর চেয়ে। ওই যে মানে কি বলে বেগুনির কথা বললে কুমড়া, মাংসের কথা বললে কাঁঠাল, আর কি বলে পেঁয়াজের কথা বললে মানে কি কি সব বলে দিত না, ওই গল্প থেকে অন্তত আমরা এই জাতীয় রেসিপি থেকে মুক্তি পাইছে। কিন্তু বিএনপির বেলায় আমি যেটা বলবো যে এত বড় একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেই গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের কথা বলছিল, যেখানে সকল মতের এক্সিস্টেন্স দরকার ছিল, যে সকল মতের বাংলাদেশ নির্মাণ করার কথা ছিল, সেই জায়গায় বিএনপি সিরিয়াস মাত্রায় মানে মানে কি বলে ফেল করছে। কিন্তু এই ফেলিয়ারের জায়গায় এসে বিএনপি সেলিব্রেট করতেছে যে ১০০ দিন না কতদিন একটা সেলিব্রেট করতেছে। তাহলে ১০০ দিনে আপনি কি সেলিব্রেট করতেছেন? যে আপনি ১৭ বছর পরে দেশে ঢুকছেন, আইসা মানে ক্ষমতা পাইছেন, ঠিক আছে আপনি ক্ষমতা পাইছেন, কিন্তু এই ১০০ দিনের মধ্যে তো রামিসা হত্যা হয়ে যাচ্ছে, এই ১০০ দিনের মধ্যে তো ১০০-১৫০ মাজার ভেঙে ফেলতেছে, মন্দিরে হামলা হয়ে যাচ্ছে, হিন্দু হত্যা হচ্ছে, হিন্দুর বাড়ি দখল করতেছে। ওই যে সেদিন আমরা দেখলাম ওটা ১০০ দিনের মধ্যে না, ১০০ দিনের পরে যে অন্ডকোষ চাইপা ধরতেছে আপনার নেতারা, তাইলে আপনি এই ১০০ দিনের মধ্যে মাজার থেকে মানে মানে মাজার মানে কি বলে লাশ উঠে ফেলতেছে, তাইলে এইগুলো যে আপনি থামাইতে পারতেছেন না। আপনি তো একজন মানুষের ক্ষতিও যদি হয়ে থাকে, যেটা শেখ হাসিনা আমাদেরকে কি করতো, আমরা যেটু গণতন্ত্রের কথা বললে সে একটু আমাদেরকে একটা তথ্য দিচ্ছে অল্প গণতন্ত্র অধিক উন্নয়ন। এখন আপনিও যদি সেই অধিক উন্নয়ন দিয়ে অল্প গণতন্ত্র আমাদেরকে দিতে চান, তাহলে আপনার সাথে হাসিনার পার্থক্য কোথায়? আমার এইখানেও যদি মানে যে আমি ওই একটু ভালো থাকার জন্য যে আমার যে একটা মানে একটা
স্বাভাবিক অন্যায়কেও যদি আমার ইগনোর করতে হয়, সেটা তো তাহলে শেখ হাসিনার সাথে আপনার কোনো পার্থক্য নাই। সুতরাং আপনি সেলিব্রেশন বাদ দেন। সেলিব্রেশন হবে যেই দিন কোনো মানুষ না খায় মারা যাবে না, যেই দিন কোনো মানুষ তার মত প্রকাশের জন্যে কারাগারে যাবে না, মোস্তাক হয়ে যাবে না, লাশ বাসায় যাবে না, কোনো মানুষ আয়না ঘরে যাবে না, কোনো মানুষের আপনি তার কাছে টাকা পান আর না পান, দলীয় পরিচয় দিয়ে আপনি যেই বর্বরতাটা করছে, ও মাই গড, এটা সেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কোনোভাবেই সেলিব্রেশন করতে পারেন না। আপনাকে প্রত্যেক মুহূর্তে জাতির কাছে সকালবেলা ওইটা একবার সরি বলা উচিত। সরি, আপনারা আমারে যেইভাবে ম্যান্ডেট দিছেন আমি সেইভাবে মানে দায়িত্ব পালন করতে পারি নাই। আর ওই যে আমেরিকার সাথে যেই চুক্তি, এই জায়গাতে আরেকটা গল্প মনে করছি, একটু লম্বা হলেও বলে ফেলি, যে ইউনূস সরকারের উপরে আমরা ভর করছিলাম বলছিলাম না, তো এই ইউনূস সরকার আমাদেরকে তো ইউনূসের দালাল বলে সবাই। আমি যে সাধারণ মানুষকে আমার উপরে বিন্দুমাত্র খুব নেই, যে বুঝা শুনে বলে ওরে আমি বলবো যে গানের মিছিলটা কিন্তু উদিচিই করছিল, উদিচি টু যমুনা, তুমি দেখাও মনে করে দেখেন একটু, যে যমুনার দিকে ইউনূসের বিরুদ্ধে কর্মসূচিটা উদিচিই দিছে, শেখ হাসিনার বিরুদ্ধে উদিচি নামছে, ইউনূসের বিরুদ্ধে উদিচি নামছে। এবং উনি ইউনূস যেটা করছে, একটা পাপিষ্ট লোক, একটা ক্ষমতালোভী লোক, যেটা আমরা ভুল করছি, আমি বারবার বলতেছি, সে যাওয়ার আগে চিন্তা করছে জীবনে তো পাপ অনেক করছি, আর আমি মরে গেলে পাপ, ওই একটা গল্প আছে না, এক লোক পাপ করে গ্রামে, ও সবাইরে জ্বালা জীবিত অবস্থায়, মরার সময় করছে কি গ্রামবাসীর ধরে হাতে পায়ে, যখন মারা যাবে বুঝতেছে ওর শরীর টরি চলতেছে না, মাপ চাইয়া সবাই ডাকছে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরকে, আমি অনেক পাপ করছি, আল্লাহ তো আমার মাফ করবে না, আমার একটু এক কাজ করো, আমার একটু পাপের প্রায়শ্চিত্ত করতে দিও, আমি মরে গেলে আমার পিছনে বাঁশ দিয়ে 4 রাস্তার মোড়ে দাঁড় করে রাখো, এটা আমার প্রায়শ্চিত্ত। এই প্রায়শ্চিত্ত করতে বলে দিয়ে গেছে। এখন গ্রামবাসী চিন্তা করছে একটা মানুষ মৃত্যু পথযাত্রী, সে এটা করছে, গ্রামের মানুষ দয়ালু, সে সেই কাজটা করছে। এখন কি করছে, পুলিশ পুরা গ্রাম সুদ্ধা ওই লোকদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে হত্যার দায়ে। এখন ওরা বাসায় গিয়ে বুঝছে, মানে জেলখানায় গিয়ে বুঝছে এই হালায় তো জীবিত থাকতে আমাদেরকে জ্বালাইছে, মরার সময়ও এমন কাম করে থেকে গেছে যাতে আমরা জইলা মরি। ইউনূস হচ্ছে আসলে এরকম, ও তো পুরো গণঅভ্যুত্থানের পরে পুরো ক্ষমতায় থাকার সময় নানান এই যে মাজার মন্দির গির্জা এগুলা ভাঙার পিছনে ওর যে একটা প্রেস সচিব ছিল, কি সব বলছে যে এটা প্রেশার গ্রুপ, এই গ্রুপ সেই গ্রুপ, আমরা ওই যে অল্প গণতন্ত্র অধিক উন্নয়ন, এইসব বলে কি বন্যায় ভাষায় ফেলবে, অনুদান আইনা, মানে সাহায্য সহযোগিতা আইনা ঘোড়ার ডিমটে আনছে। আমরা আগে পরীক্ষা দিলে 2-0 পাইতাম, ইউনূসের আমলে এসে আমরা 3-0 পাওয়া শুরু করছি। ইউনূসের আমলে আমাদেরকে দায়িত্ব 3-0 কেমনে পাইতে হয়, তো আমরা 3-0 পাইছি। তো ইউনূস হয়েছে কি, ওই যে যাওয়ার আগেও ওই মার্কিনের সাথে চুক্তিটা করে রেখে গেছে 3 দিন আগে, যে আমি গেলে গাও যাতে তোরা সারা জীবন আমারে স্মরণ করস, আমার 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 পাপ যাতে তোরা বইয়ে বেড়াস। তো সেই লিগেসি কিন্তু তারেক রহমান বহন করতেছে। ওই যে কি বলে, সংসদে এক্সেপ্ট রুমিন ফারহানা আর কেউ, যেই লোকটা ধরেন জুনায়েদ সাকিও এখন কি জানি প্যাচে, এইগুলো তো ওনার আগে থেকেই আছে, যে কোনো একটা প্রশ্ন করলো কেমনি ঘুরে প্যাচে ঠিক অন্য আরেকটা উত্তর দিয়ে দেবে, আপনি কি প্রশ্ন করছেন এটা ভুলে যাবেন। তো আমি যেটা বলতেছি যে বিএনপি প্লিজ, আপনি আবার হাসিনা হয়ে উঠেন না তারেক রহমান। আপনার ওই কথাটা আমার খুব ভালো লাগছে, যে খালেদা জিয়ার কথা বলছেন, উনি প্রতিশোধ নিবেন না, এটা খুব ভালো লাগছে। কিন্তু এই ভালো ভালো কথার মাঝখান দিয়ে যদি আবার ওই হাসিনার সেই রেজিম যদি ফেরত আসে, তাহলে মানুষ কিন্তু 24-এ মরতে পারছে ভাই, এই জেনারেশন কিন্তু আরো 10-15 বছর বাইচা থাকবে। তো এটা মাথায় রাখেন, গণঅভ্যুত্থান হইতে কিন্তু বেশি সময় লাগে না যদি মানুষ মরতে শিখে যায়। যেহেতু মরতে শিখছে এই জেনারেশন, যেই জেনারেশনের উপরে আমি অনাস্থা প্রকাশ করছিলাম, আমি সরি আবারও এখানে বলতেছি, সেই জেনারেশন কিন্তু আরো দীর্ঘদিন বাঁচবে, আমরা থাকবো না। আপনি প্রধানমন্ত্রী থাকতে পারেন, কিন্তু ওই জেনারেশন থেকে যাবে। ওর কাছে প্রত্যেকদিন সকালবেলা ওইটা সরি বলেন, এবং যেই কাজগুলো করতে পারতেছেন না, যেই সকল মতকে এক্সিস্ট দেয়া দরকার, মানে প্রাধান্য দেয়া, মানে প্রাধান্য না, প্রত্যেকের মত প্রকাশের অধিকার দেওয়া দরকার, এবং রাষ্ট্রের সাথে যে ইন্ডিভিজুয়াল সম্পর্ক আছে প্রত্যেকের অধিকার নিশ্চিত করেন। ভাই আমি মোটামুটি আলাপটা একটু গুছিয়ে আনি, এবং আজকের আমাদের সময়ের একটু সংকট আছে, আপনার সাথে আসলে এই দীর্ঘ আলাপ করতে হবে, সামনে আমরা আলাপ করব। আমি শেষ প্রশ্ন আপনারা করব, যে ধরেন এই যে জুলাই এবং জুলাইয়ের সাথে শিল্পী সত্তা, এটা তো আমাদের খুব পরিস্ফুটভাবে আপনি দেখাইলেন, আমরাও আসলে এই যে এই অংশগ্রহণটাকে ধারণ করতে চাই, কিন্তু এই যে ক্ষমতার সাথে শিল্পের সবসময় যে দ্বৈর সম্পর্কটা, মানে আপনি এই সম্পর্কটা আসলে ডিফাইন করবেন কিভাবে? যেমন ধরেন আপনি যেটা বললেন না, যে জুলাইতেও আপনি দাঁড়াইছেন, আবার ইউনূস সরকারের সময়ও খুবই যে গুটি কয়েক শিল্পীরা প্রতিবাদ করছে, তার মধ্যে আবার আপনারা আছেন। আবার এখন যে অবস্থা, কয়দিন থাকতে হয় আমরা এটা বলতে পারি না। তো আলটিমেটলি আমার যে দর্শক শ্রোতারা আছে তাদের উদ্দেশ্যে, যে ধরেন যে শিল্প চর্চা করে, অনেক সময় সে নিজেকে একটা বিরাজনৈতিক মহলের মধ্যে রেখে শিল্পকে দেখতে চায়, আবার
পলিটিক্সের ভিতরে ঢুকে গেলে আবার দেখা যায় একটা সুবিধাবাদী মহলের মধ্যে চলে যায়। আপনি একটু 2-3 মিনিটের ভিতরে আমরা এটা বোঝান যে শিল্পের সাথে ক্ষমতার সম্পর্কটা কেমন হওয়া উচিত। যে আমার আসলে মানে হয় না, ক্ষমতা তো একটা অদ্ভুত জিনিস, ক্ষমতা পাওয়ার সাথে সাথে মানুষ একটু ইয়ে হয়ে যায়। আমি ছোট করে বলার চেষ্টা করি, আমার এক কেন্দ্রীয় নেতা, উদীচীর কেন্দ্রীয় নেতা প্রশ্ন মানে একদিন বলছিল যে উদীচী সেই দিন আসলে যথার্থ রোলটা প্লে করতে পারবে যেই দিন ডিসিএসপির বারান্দা থেকে, মানে আমার জেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদকরা যেদিন তার ডিসিএসপির বারান্দা ছাইরা রাজপথে আসতে পারবে, সেই দিন সে আসলে সত্যিকারের শিল্পীকর্মী হয়ে উঠতে পারবে। মানে আপনি ডিসিএসপির কাছে যাবেন, ওর টাকা নিবেন, ওর টাকা পাবেন, মানে হচ্ছে আপনি কিন্তু এখানে দাসখত দিয়ে আসলেন। তখন হচ্ছে ডিসিএসপি যেই কথাটা শুনতে চায় আপনি সেই কথাটাই বলতে ইচ্ছে করবে, আর যেই কথাটা শুনতে চায় না সেই কথাটা আপনি বলতে পারবেন না। শিল্পের সাথে শিল্প চর্চা যদি আপনি করেন, আপনি যদি শিল্পী হন, আপনি কোনোভাবেই ক্ষমতার সাথে যাইতে পারবেন না। কারণ ক্ষমতা হয়েছে কিন্তু সারাক্ষণ ডোমিনেট করার জন্য। ক্ষমতা মানেই কি? ক্ষমতা কিন্তু দায়িত্ব না, ক্ষমতা হচ্ছে চেয়ার, যে এটা আমার যে কোনো মূল্যে টিকায় রাখতে হবে। সো ক্ষমতার পাশে গেলেই আপনি হচ্ছে নিজের সাথে আঘাত করা শুরু করবেন, যার কারণে দেখবেন ওই যে রফিকা ভাদ্যে হারামজাদা নাহলে মানচিত্র চিবিয়ে খাবো, মানে ও এই কথা লিখতে পারছে কারণ ওইটা ওই সময় কিন্তু যে এই একটা লাইন শেখ মুজিবরে কিন্তু কাঁপাই দিছিল যে তুমি ভাত দিতে পারো না, তুমি মানে এই রাষ্ট্র স্বাধীন করছো, এই করছো, এই গল্প দিয়ে মানুষকে ভুলাই রাখলে তো হবে না। অথবা একটা শিল্পী একটা 30 লক্ষ শহীদের মধ্যে দিয়ে যেই বাংলাদেশ পাইছে, লাশ আর লাশ, এই ট্রমার মধ্যে থেকে শিল্পীরে বের করে বাঁচবো রে, যেটা আগেও বলছি যে আমরা নয়া বাংলা গড়বো, এই যে স্বপ্ন দেখাইতে পারে শিল্পী, সে যদি ক্ষমতায় থাকতো তাইলে এই কথাটা ওর মুখ থেকে বেরোতে পারতো না। অথবা সেই শিল্পী যদি ক্ষমতার কাছাকাছি থাকতো, বাদ দিয়ে আরামজাদা ও বলতে পারতো না, ও বলতে পারতো যে বিটিভির বাম্পার ফলন হয়েছে, মানে বাতাবি লেবুর বাম্পার ফলন, এই কথাটা ওর বলতে হইতো। আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও উদীচীকে ওই যে সরকারি যেটা অনুদান দেয় সংস্কৃতি মন্ত্রণালয় থেকে, ইউনূস সরকারও দেয় নাই, একটাও দেয় নাই, মানে কোনো উদীচী কোথাও পায় নাই। কারণ উদীচীকে ধরে নিছে যারা বলে কি বলে ইয়ের দোসর, আওয়ামী লীগের দোসর, এই বলে টলে আমরা ধরে নিছি, ওকে ফাইন দেয় নাই। এই বিএনপি সরকারও ঈশা একই কাজ করছে আমাদেরকে। কিন্তু জানেন আপনি, এই যে কিছুদিন আগে অনুদান মানে হয়েছে, প্রকাশ হয়েছে, আমরা আবেদন করছিলাম শিল্পকলায়, স্বাভাবিক নিয়মেই করে, জেলা শাখা করছে, এটা দেয় নাই। আমার কথা হচ্ছে ক্লিয়ার, আপনি যদি সাধারণ মানুষের কাতার থেকে আপনি যখন ক্ষমতার কাতারে চলে যাবেন, তখন আপনার মুখ দিয়ে আর সত্যি গানটা বেরোবে না, সত্যি কবিতাটা বেরোবে না, সত্যি নাটকটা বেরোবে না। আপনি অলওয়েজ ক্ষমতা ঠিক উল্টো প্রান্তে থাকতে হবে। যেমন করে 90 স্বৈরাচার বিরোধী 69 গণ অভ্যুত্থানে আপনি পাকিস্তানের বিরুদ্ধে ছিল উদীচী কিংবা শিল্পীরা, 71 পাকিস্তান সরকারের বিরুদ্ধে গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে, মানে দেখেন ক্ষমতার ঠিক উল্টো দিকে। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওই পাশে এরশাদ, এই পাশে শিল্পী। 24 গণ অভ্যুত্থানে যেমন সরকারের পাশে যেই শিল্পীরা ছিল তারা আজকে মানে 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 হচ্ছে, মানে লজ্জিত যদিও হয় না, কিছু আছে ক্ষমতার লোভী যারা, কিন্তু সাধারণ শিল্পীরা কিন্তু দেখেন শেখ হাসিনার উল্টো দিকে ছিল। একই রকম ভাবে এখনকার শিল্পী কিংবা আমি মনে করি বিএনপি যতই ভালো করুক না কেন, ওর ভালো দেখা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হচ্ছে ওর ব্যর্থতা কোথায়। আমার দায়িত্ব ছিল ইউনূসকে ক্ষমতায় বসাইছি, কিন্তু ইউনূসের ব্যর্থতা কোথায় আমার সেইটা খোঁজা দরকার ছিল। যদিও ইউনূসের কোনো সফলতা বলতেই নাই, ও কত বড় ব্যর্থতার মধ্যে দিয়ে গেছে এইটা আমাকে প্রমাণ করতে হবে। এই আওয়ামী লীগ বিএনপি, এই মুহূর্তে বিএনপি কতটা ব্যর্থ সেইটা আমাকে প্রমাণ করতে হবে। ক্ষমতার ঠিক উল্টো দিকে শিল্পীকে অলওয়েজ দাঁড়ায় থাকতে হবে। শিল্পী যদি এসি রুমে ঢুকে যায়, শিল্পী যদি সরকারের ওই যে বগল দাওয়া হয়ে যায়, শিল্পী যদি মানে ডিসিএসপির বারান্দায় ঘোরা শুরু করে, তাহলে এই শিল্পী সত্তা শেষ। ভাই আপনার সাথে আসলে আমরা সামনের দিনে এই আলাপগুলো জারি রাখতে চাই, এবং আসলে আজকে আমাদেরকে সময় দিলেন, এবং অল্প সময় যা পাইলাম আর কি, এটা আসলে মাইন্ড ব্লোয়িং। না কি পাইছেন আমি জানি না, কিন্তু আমার একটা আক্ষেপ রয়ে গেছে। আমার এই আক্ষেপটা একটা 71-এর মধ্যে দিয়ে যেই বাংলাদেশ পাইছি, সেই বাংলাদেশটা আমাদেরকে যারা দিয়ে গেছে 30 লক্ষ শহীদ, আমি বারবার বলতেছি কথাটা, কারণ এই মুহূর্তে 24-এর 5ই আগস্টের পরে মুক্তিযুদ্ধ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, আর যেটার সুবিধা আওয়ামী লীগ সবচেয়ে বেশি নিতে চায়। আমি শেষ করবো এই জায়গা থেকে, মুক্তিযুদ্ধ যেমন সাধারণ মানুষের ছিল, একদম গণমানুষের একটা আকাঙ্ক্ষা ছিল, মুক্তির আকাঙ্ক্ষা, যেটা আওয়ামী লীগ তার ব্যক্তিগত সম্পত্তি বানাইতে চাইছে, একই রকমভাবে 24ও একটা একদম সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষাকে যারা এইভাবে আওয়ামী লীগের মতো করেই আবার মরকজাত করতে চাচ্ছেন, তাদের বিরুদ্ধে আমরা যদি সোচ্চার না থাকি, তাইলে কিন্তু আমরা ইতিহাসের কাছে দায়ী থাকবো। 24-এ কতখানি বাজি রাখছি এটা মানুষ ভুলে যাবে, যদি 26-এ এসে আমি ঠিক কথাটা বলতে না পারি। তো শিল্পী হিসেবে আমি এইটুকু বলে মরতে চাই যে তুমি কোথায় ব্যর্থ, আপনি কোথায় ব্যর্থ। রাষ্ট্র তুমি মানুষের দায়িত্ব নাও নাই, রাষ্ট্র তুমি শুধু তোমার চেয়ারের দিকে তাকাই রয়েছো, এই কথাটা আমি বারবার বলে যেতে চাই।
আসলে আমরা ঢাকা পেপারস শুরু করার পর থেকে চেষ্টা করতেছি যে আলাপগুলোকে আমরা এমনভাবে নিতে চাই যাতে আসলে একটু ভিতরে ঢুকতে পারি আর কি আলাপগুলোতে। তো অনেক ধন্যবাদ ভাই আজকে আমাদেরকে সময় দেওয়ার থ্যাংক জন্য। ইউ। দর্শক আপনারা যারা এতক্ষণ দেখলেন, আমরা আসলে এই ঢাকা পেপারস থেকে এই আলাপগুলো করতে চাই। জুলাইয়ের ভেতরের জুলাইটাকে বের করে নিয়ে আসার এই জার্নি আমরা সামনের দিনেও জারি রাখবো। সামনের দিনে আবার কোনো আলাপে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ঢাকা পেপারসের সাথেই থাকুন।